আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে জুলজি ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড লেকচার হবে এবং এই লেকচারটার মধ্যে প্রতিসাম্যতা এবং সিলোম নিয়ে আলোচনা করা হবে। এবং আমি যতটুকু জানতে পারছি যে অনেক স্টুডেন্টের এই প্রতিসাম্যতা এবং সিলোম নিয়ে অনেক ঝামেলা আছে এবং এই উদাহরণগুলো অনেকের কনফিউশন থাকে। তো প্রত্যেকটা জিনিস আমি আজকে ক্লিয়ার করে দিব এবং এই উদাহরণগুলো কীভাবে টেকনিক্যালি মনে রাখবো সেটা আমি বলে দিব। তার আগে তোমাদের ফ্রেন্ডরা যারা এই কোর্সটাতে ভর্তি হয়েছে তাদের সবাইকে মেনশন করে দাও বা ইনবক্সে জানিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ওকে, কারণ অনেকেই মাঝখান থেকে জয়েন করলে বুঝতে অনেকটা প্রবলেম হবে। এবং আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এসে থাকে এবং কোন কোন জায়গাগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এইচএসসি ফাইনাল পরীক্ষায় প্রশ্নগুলো আসবে সেগুলো আমি আলোচনা করে দেব। আশা করি আমাকে একটু কনফার্ম করে দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং লেখা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও, তাহলে আমি টপিকে ঢুকে যাব। ওকে, 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 অল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আজকে প্রথমে যে জিনিসটা বা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে প্রতিসাম্যতা জিনিসটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। ওকে, আচ্ছা, আমি আবার একটু বলে দিই, কারণ তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই বায়োলজির প্রতি একটা অনীহা থাকে যে বায়োলজি হয়তো বা শুধুমাত্র মুখস্থের বিষয় বা এই জিনিসগুলো আমরা মানে এটা আসলে বায়োলজিও কিন্তু একটা বিজ্ঞান, জীববিজ্ঞান, তাই না? তো এটা মুখস্থের বাইরেও বায়োলজির একটা জগৎ আছে, সেটা বোঝার জন্য ক্লাসগুলো করতে হবে, টেকনিক্যালি ক্লাসগুলো করা লাগবে। তো তোমরা যদি আমার ফার্স্ট লেকচারটা যদি করে থাকো, এই লেকচারটা মনোযোগ দিয়ে করো এবং আশা করি যে বোরিংনেসটা এটা আর থাকবে না। আর এমন তো নয় যে তুমি বায়োলজি ছাড়া এইচএসসিতে গোল্ডেন প্লাস পাবা, বুয়েটে চান্স পেয়ে যাবা, এটা তো আর পসিবল না। তো এটা তোমাকে সাদরে গ্রহণ করতে হবে। তো সেটা হচ্ছে তুমি একটু মনোযোগ দিয়ে পড়াটা খেয়াল করবা। আর হচ্ছে আমি আগেও বলছি, আজকেও বলতেছি, বায়োলজিটা আমি সবসময় পড়াই মেডিকেলকে টার্গেটে রেখে, যেখানে তোমার এইচএসসিতে A+টা সহ কাভার আপ হয়ে যাবে, বা যেখান থেকে মানে মেডিকেলের জন্য পড়লে তো আর কোনো কিছু বাকি থাকে না, যে বোঝাই যাচ্ছে যে তুমি এইচএসসিতেও ভালো করতে পারবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি প্রথমে চলে আসি যে প্রতিসাম্যতাটা কি, এবং আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে নোট করতেছি, এভাবে যদি পড়ে ফেলতে পারো তাহলে তোমার এইচএসসি পরীক্ষার পরে আর আলাদা করে মেডিকেল অ্যাডমিশনের জন্য আলাদা করে কোনো কিছু পড়ার দরকার হবে না। এটাই মোর দেন এনাফ হবে আমার লেকচারগুলো এবং আমার কথাগুলো এবং আমার প্রত্যেকটা টপিক যেগুলো পড়াচ্ছি। আর আমি বইয়ের কোনো কিছু বাদ দিয়ে পড়াচ্ছি না। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। এখন হচ্ছে প্রতিসাম্যতাটা কি একটু ভালো করে খেয়াল করো। প্রতিসাম্যতা হচ্ছে একদম সিম্পলি চিন্তা করো যে একটা প্রাণীকে বিভিন্ন অংশে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা অংশ যদি সমান ধরো আমাকে এই মাঝখান দিয়ে যদি তোমরা কেটে ফেলো তাহলে এই পাশ আর এই পাশ কিন্তু সমান হবে, ঠিক আছে? আর একটা খণ্ড যদি করো তাহলে সমান হবে না। তাহলে দেখো, একটা প্রাণীকে বিভিন্ন অংশে ভাগ করা যায় কি যায় না, এইটাকে বলা হচ্ছে প্রতিসাম্যতা। একদম সহজ ভাষায় আমি বলতেছি, একটা প্রাণীকে বিভিন্ন সমান অংশে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না, সেই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসাম্যতা। ওকে, আমি আরেকবার বলতেছি যে একটা প্রাণীকে বিভিন্ন সমান অংশে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না, সেই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসাম্যতা। এখন এই প্রতিসাম্যটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রতিসাম্যতার কয়েকটা প্রকার আছে, যেগুলো মনে রাখতে তোমরা বুঝতে তোমাদের প্রবলেম হয়। আমি যদি 1 নম্বরে বলি যে প্রতিসাম্যতার 1 নম্বরে আছে যে এটা বিভিন্ন প্রকারের, 1 নম্বরে হচ্ছে গলীয় প্রতিসাম্য। একটা কথা আছে, গলীয় প্রতিসাম্যতাটা কি, আমি আগে সংজ্ঞাটা বুঝাবো, তারপর উদাহরণগুলো দিব যে কোন প্রাণীটা কোন প্রতিসাম্য। তাহলে একটা আছে গলীয় প্রতিসাম্য। গলীয় প্রতিসাম্য হচ্ছে জাস্ট লাইক এরকম যে একটা প্রাণী যদি জাস্ট গোলাকার হয়, ফুটবলের মতো যদি গোলাকার হয়, খেয়াল করো, একটা প্রাণী যদি ফুটবলের মতো যদি গোলাকার হয় তাকে কিন্তু আমরা বিভিন্ন সমান অংশে ভাগ করতে পারি। তাহলে দেখো, ফুটবলটাকে তুমি বিভিন্ন তার কেন্দ্র বরাবর, বিভিন্ন অক্ষ বরাবর তুমি সমান অংশে ভাগ করতে পারবা। এই একটা ফুটবলকে যতটা সমান অংশে ভাগ করা যায়, তুমি ওই প্রাণীটাকেও ঠিক ততগুলো সমান অংশে ভাগ করতে পারবা। এটাকে আমরা বলি গলীয় প্রতিসাম্য। আমি আবারও বলছি, একটা প্রাণী যদি গোলাকার হয় এবং একটা প্রাণী যদি গোলাকার হয়, তখন এই গোলাকার প্রাণীটাকে আমরা যেভাবে ভাগ করতে পারি, একটা গোলককে বা একটা ফুটবলকে আমরা যতগুলো সমান অংশে ভাগ করতে পারি, ওই প্রাণীটাকেও ওই যতগুলো সমান অংশে ভাগ করা যাবে, সেটাকে আমরা বলি গলীয় প্রতিসাম্য। আমি আরেকবার বলছি লাস্ট টাইম, একটা প্রাণী যদি গোলাকার হয়
ঠিক আছে? তাহলে ওই গোলকটাকে আমরা যতভাবে ভাগ করতে পারি নর্মালি ওই প্রাণীটাকে ততভাবে ভাগ করতে পারবো। তোমরা এমনি নর্মালি চিন্তা করো, ধরো একটা মানুষকে তুমি সমান বেশি কয়েকটা মানে প্রথম যদি ভাগ করে জাস্ট দুইটা সমান অংশ হবে, পরের অংশগুলো সমান হবে না, ঠিক আছে? কিন্তু একটা প্রাণী যদি গোলাকার হয়, ফুটবলের মতো যদি গোল হয়, তাকে কিন্তু বিভিন্ন অংশে ভাগ করতে পারবা, তখন সেটাকে আমরা বলতে পারি গোলীয় প্রতিসাম্য। তাহলে এই সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি, যদিও সংখ্যাগুলো নোটের মধ্যে লেখা আছে, আমি নোটগুলো আপলোড দিয়ে দিব, তখন তোমরা আরও জিনিসটা সহজে বুঝতে পারবা। যেটা হচ্ছে যে এভাবে দিবা যে একটা প্রাণী যদি গোলক হয় এবং একটি গোলককে যতভাবে ভাগ করা যায় ঠিক প্রাণীটাকে যদি ততভাবে ভাগ করা যায়, তখন ওই প্রাণীটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। আচ্ছা, তারপরে আমরা যদি 2 নম্বরে বলি যে এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য হচ্ছে এটা যে একটা প্রাণী গোলাকার হইল না, একটা প্রাণী গোলাকার না, তারপরেও একে বেশ কয়েকটা অংশে ভাগ করা যায়, বেশ কয়েকটা সমান অংশে ভাগ করা যায়। তখন আমরা হাইড্রার কথা বলতে পারি। যেমন মনে করো এই প্রাণীটা গোলাকার না, দেখো হাইড্রাটা কিন্তু গোলাকার না, ঠিক আছে? হাইড্রা কিন্তু কি নয়, গোলাকার নয়, তারপরেও কিন্তু একে যতগুলা কোষিকা আছে ততগুলা অংশে সমান অংশে ভাগ করতে পারি। তো দেখো একটা প্রাণী গোলাকার না হলেও যদি তাকে কয়েকটা সমান অংশে ভাগ করা যায়, তখন সেটাকে বলবো আমরা অরীয় প্রতিসাম্য। কয়েকটি সমান অংশে, অবশ্যই প্রত্যেকটা অংশ সমান হইতে হবে, এই বেশ কয়েকটা সমান অংশে আমরা ভাগ করতে পারবো। তাহলে দেখো একটা প্রাণী যদি গোলক হয় এবং তাকে যদি কয়েকটা সমান অংশে ভাগ করা যায়, সেটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। আর একটা প্রাণী গোলাকার হইল না, তারপরেও তাকে লম্বালম্বিভাবে কয়েকটি সমান অংশে ভাগ করা যায়, তখন সেটাকে বলবো আমরা অরীয় প্রতিসাম্য। তারপর আমরা বলতে পারি 3 নম্বরে আমরা বলতে পারি দ্বিঅরীয় প্রতিসাম্য। খেয়াল করো, দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় বলতে হচ্ছে, দ্বিঅরীয় প্রতিসাম্য হচ্ছে সিম্পল, দেখো খেয়াল করো, দ্বিঅরীয় দ্বি মানে কি দুই, দ্বি মানে দুই, বুঝতে পারছো? দ্বিঅরীয় মানে দুইটি তলে যদি ভাগ করা যায়, কোনো প্রাণীকে যদি দুইটি তলে যদি ভাগ করা যায়, খেয়াল করো দুইটা তল, খেয়াল করো এই যে এটা একটা তল, এভাবে যদি একটা প্রাণীকে ভাগ করা যায় দুইটা তল, তাহলে আমরা বলতে পারি এটা দ্বিঅরীয় প্রতিসাম্য। এটা যদি চিন্তা করো, একটা মানুষকে যদি তুমি একটা তলে ভাগ করো দুইটা অংশ হবে, কিন্তু আমি কথাটা কি বলতেছি বোঝার চেষ্টা করো। একটা তলে ভাগ করলে দুইটা অংশ হয়, আর যদি আমরা দুইটা তলে ভাগ করি কিন্তু 4টা অংশ হবে। দেখো একটা মানুষ, কথার কথা, একটা মানুষকে যদি একটা তলে ভাগ করো তার দুইটা অংশ হবে, কিন্তু তাকে যদি দুইটা তলে ভাগ করো তাহলে অংশ হবে 4টা। তো এটা হচ্ছে কথা যে তল আর অংশ কিন্তু বুঝতে হবে। একটা তলে ভাগ করলে দুইটা অংশ হয়, আর দুইটা তলে ভাগ করলে কিন্তু 4টা অংশ হয়। তো এখানে কি বলছে যে দ্বিঅরীয় মানে দুইটি তলে ভাগ করা হয়, তাহলে অংশ কয়টা হবে? 4টি অংশ হবে। তো দ্বিঅরীয় মানে কি হবে? দ্বিঅরীয় মানে হচ্ছে দুটি তলে ভাগ করা যায়, দুটি তলে ভাগ করা যায়, অংশ হবে কয়টি? 4টি অংশ হবে। দুটি তলে ভাগ করলে 4টি সমান অংশ হবে, 4টি সমান অংশ হবে। তাহলে দেখো দুটি তলে ভাগ করা হয় 4টি সমান অংশে, দুটি তলে 4টি সমান অংশে ভাগ করা যায়। তাহলে দ্বিঅরীয় মানে দুটি অংশ না, দ্বিঅরীয় মানে দুটি তলে ভাগ করা যায়। ওকে, তারপরে যদি আমরা 4 নম্বরে যদি আসি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে, খেয়াল করো, দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দেখো দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে দুইটা পাশে ভাগ করা যায়। যেমন মানুষকে ডান পাশ বাম পাশ দুইটা পাশে যদি ভাগ করা যায়, সেটাকে আমরা বলবো দ্বিপার্শ্বীয়। একটা মানুষকে যদি দুই পাশে ভাগ করে দিলে একটা পাশ হবে ডান পাশ আর একটা পাশ হচ্ছে বাম পাশ। দ্বিপার্শ্বীয় মানে দুটি পাশে ভাগ করা যায়, মানে দুটি অংশে ভাগ করা যায়। খেয়াল করো, দুটি অংশে ভাগ করা যায়। তাহলে দেখো এখানে দুইটা কেন আসছে, এখানে দুই শব্দটা আসছে কি দুইটি পাশে, অর্থাৎ দুটি পার্শ্বে ভাগ করা যায়, মানে দুটি অংশে ভাগ করা যায়, দুটি সমান অংশে ভাগ করা যায়, দুটি সমান অংশে ভাগ করা যায়। তাহলে তল কয়টা হবে? সমান অংশে ভাগ করা যায়, তাহলে তল হবে একটি। তবে তল হবে কয়টি? একটি তল। ওকে, তাহলে দেখো এই দুইটার মধ্যে একটু তোমাদের যেমন ঝামেলা লাগে 3 এবং 4। এটা দেখো দ্বিঅরীয় মানে হচ্ছে দুটি তল, দ্বিঅরীয় মানে কি দুটি তলে ভাগ করা হয়, তাহলে অংশ 4টা হবে। আর দ্বিপার্শ্বীয় মানে কি দুটি অংশে ভাগ করা হয়। দ্বিপার্শ্বীয় মানে দুটি পাশে বা দুইটি পার্শ্ব, ডান পাশ বাম পাশ দুটি অংশে ভাগ করা হয়, তাহলে তল কয়টা হবে? একটা তল। ওকে, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা আসি 5 নম্বরে, যদি আসি যে 5 নম্বর হচ্ছে অপ্রতিসাম্য। 5 নম্বরটা কি হবে?
হ্যাঁ, 5 নাম্বারটা হচ্ছে অপ্রতিসাম্য। কিছু আছে, যে কিছু প্রাণী আছে যেগুলোকে কোনোভাবেই কি করা যায় না, সমান অংশে তুমি ভাগ করতে পারবা না, কোনোভাবেই সমান অংশে কি করতে পারবা না, ভাগ করতে পারবা না, কোনোভাবেই তুমি সমান দুইটি অংশে ভাগ করতে পারবা না। এটাকে আমরা বলবো যে কোনো অংশে ভাগ করা যায় না, কোনো অংশেই ভাগ করা যায় না, কোনো অংশে কি করা যায় না, ভাগ করা যায় না। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করো। আমিও যদিও এটা আমি আবার একটু বলে দিব, একটু সারসংক্ষেপ, যে সংজ্ঞাটা বা বেসিক জিনিসটা একটু খেয়াল করো। গোলীয় প্রতিসাম্য কি, একটা প্রাণী যদি গোল হয় এবং গোলকটাকে যতভাবে কাটা যায় সমান অংশে ভাগ করা যায়, ঠিক একটা প্রাণীকেও যদি ওই গোলকের মতো যদি কয়েকটা অংশে ভাগ করা যায়, গোলকের মতো কয়েকটি অংশে ভাগ করা যায়, গোলকের মতো কয়েকটি অংশে ভাগ করা যায়, কয়েকটি অংশ ভাগ করা যায়, তখন এটাকে আমরা গোলীয় প্রতিসাম্য বলবো। প্রাণীটা গোলাকার হইল না, লম্বালম্বি, তারপরেও দুইটি সমান অংশে ভাগ করা যায়, সেটাকে আমরা বলবো অরীয় প্রতিসাম্য। আচ্ছা, গোলকের মতো কয়েকটি অংশে ভাগ করা যায়, তারপরে যদি লম্বালম্বি হইলেও, মানে লম্ব অক্ষ বরাবর যদি কয়েকটি অংশে ভাগ করা যায়, লম্ব অক্ষ বরাবর, তখন সেটাকে আমরা বলবো, লম্ব অক্ষ বরাবর হলে সেটাকে আমরা বলবো অরীয় প্রতিসাম্য। লম্ব অক্ষ বরাবর মানে অরীয় প্রতিসাম্য, সরি, লম্ব অক্ষ বরাবর কয়েকটি সমান অংশে ভাগ করা যায়, কয়েকটি সমান অংশে, ওকে, কয়েকটি সমান অংশে ভাগ করা যায়। দেখো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। একজনে একটু প্রশ্ন করছে যে অরীয় কথাটার মানে কি। এখানে অরীয় মানে হচ্ছে আড়াআড়ি, অরীয় মানে কি, আড়াআড়ি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। ওকে, সবার ক্লিয়ার। এখানে কমপ্লিটলি সংজ্ঞাটা হচ্ছে তোমরা পেয়ে যাবা, মানে নোটের মাধ্যমে সবকটা পেয়ে যাবা। তারপরে আমি একটু লাস্ট টাইম বলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। এদিকে কোন দিকে চোখ আছে তোমাদের আমি জানি না, ফোকাস করো ভালো দিকে। আমি যে জায়গাটা, যে পয়েন্টটা যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো, যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। এতটুকু বিলিভ করো যে আমি যতটুকু জানা দরকার তোমাদেরকে ততটুকুই আমি বলে দিচ্ছি বা পড়াচ্ছি, সেটা তোমাকে আমার উপর আস্থা রাখতে হবে, কোনো কিছু বাদ দিয়ে পড়াচ্ছি না। তবে আমি যতটুকু পড়াচ্ছি সেটা যদি বুঝতে পারো, তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো, এটা আশা করতে পারো। দেখো আমি কি বলি শোনো, গোলীয় প্রতিসাম্য কোনটা, একটা প্রাণী যদি গোলাকার হয় এবং গোলকটাকে যতভাবে সমান অংশে ভাগ করা যায়, ঠিক সেইভাবে যদি প্রাণীটাকে ভাগ করতে পারি, সেটাকে আমরা বলবো গোলীয় প্রতিসাম্য। ওকে, অরীয় মানে হচ্ছে প্রাণীটা গোল হইল না, তারপরে ওকে কয়েকটি অংশে ভাগ করা যায়। প্রাণীটাকে কয়েকটি অংশে ভাগ করা যায়, গোল হয়েছে এবং কয়েকটি অংশে ভাগ করা গেছে, তাকে আমরা গোলীয় বলবো। কিন্তু গোল না হলেও তাকে কয়েকটি অংশে ভাগ করা যায়, তাকে আমরা বলবো অরীয় বলবো। দুইটার মধ্যে পার্থক্য, দুইটা করে চিন্তা করো। প্রাণীটা গোল এবং কয়েকটি অংশে ভাগ করা যায়, প্রাণীটা গোল এবং কয়েকটি অংশে ভাগ করা যায়, এটা হচ্ছে গোলীয়। কিন্তু প্রাণীটা গোল হইল না, তবুও কয়েকটা অংশে ভাগ করা যায়, সেটা হচ্ছে অরীয়। তাহলে গোল হইলে যদি কয়েকটা অংশে ভাগ করা যায় গোলীয়, গোল না হলেও যদি কয়েকটা অংশে ভাগ করা যায়, সেটা হবে কি, অরীয় প্রতিসাম্য। অরীয়, কয়েকটি অংশে ভাগ করা যায়। আর দ্বিঅরীয়, এই কথাটার মানে হচ্ছে, মনে রাখবা তোমরা, দ্বিঅরীয় মানে দুটি তলে ভাগ করা যায়, দুটি তল, এই দুইটা তল বরাবর যদি ভাগ করি তাহলে অংশ হবে চারটা, অংশ কটা হবে, চারটা। তো দ্বিঅরীয় মানে দুটি তলে ভাগ করা যায়, তাহলে অংশ হবে কয়টি, চারটি। এই এক তল বরাবর ভাগ করলে দুইটা অংশ, আর এক তল বরাবর ভাগ করলে আরো দুইটা অংশ, মানে কি চারটা অংশ হবে, দুইটা তলে চারটি অংশ। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবে, এতটুকু মাথায় রাখবা। দ্বিঅরীয় মানে দুটি তলে, দ্বিঅরীয় মানে দুটি তলে ভাগ করা যায়, তাহলে অংশ কয়টি হবে, চারটি। আর দ্বিপার্শ্বীয় মানে দুটি পাশে, দুটি অংশে ভাগ করা যায়, তাহলে তল হবে একটি। দুইটা অংশ যদি ভাগ করতে চাও তাহলে একটা তল বরাবর কাটতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো। দ্বিঅরীয় মানে দুটি তলে ভাগ করব, মানে দুইবার ভাগ করব, দুটি তলে মানে কি দুইবার ভাগ করব, অংশ হবে চারটি। দ্বিপার্শ্বীয় মানে দুটি পাশে ভাগ করব, দুটি অংশে ভাগ করব, তল হবে একটি। অপ্রতিসাম্যকে যেগুলোকে কোনো অংশে ভাগ করা যায় না। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, অপ্রতিসাম্য হচ্ছে যাকে দুটি সমান অংশে ভাগ করা যায় না বা কোনো অংশে ভাগ করা যায় না। এখন আমরা এই উদাহরণগুলো শিখবো যে কোনটা কোন উদাহরণ। জাস্ট তোমরা যদি সংজ্ঞাটা যদি পারো তাহলে একটু খেয়াল করো। আমি এখন উদাহরণগুলো দিচ্ছি, খেয়াল করো। উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় আসে, একটু দেখো যে কোন প্রাণীটা কোন প্রতিসাম্য বা কোনটা। দেখো তোমাকে বলবে, তুমি পৃথিবীতে একজন প্র্যাকটিক্যাল উদাহরণ চাচ্ছে
প্র্যাকটিক্যাল জানতে চাচ্ছে, তুমি পৃথিবীতে টিনোপোরা পর্বের একটা প্রাণীগুলো তুমি দেখোই নাই চোখে, তা তোমাকে প্র্যাকটিক্যালটা কীভাবে দেখাবো আমি? কথাটা দ্যাটস ইমাজিন করো যে তোমরা জাস্ট পাগলামি করতেছো, হ্যাঁ, তো উন্মাদের মতো পাগলামি করতেছো। দেখো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, পড়ালেখাটা চালাকি করে করতে হবে। তুমি টিনোপোরা পর্ব দেখো, এখানে দিওরীয় পর্বের উদাহরণ হচ্ছে টিনোপোরা। টিনোপোরা তো আমিও দেখি না, তুমিও দেখো নাই, তা আমি দেখি না, তারপর আমি মেডিকেলে পড়তেছি, 5th ইয়ারে আছি এখন, মেডিকেলতে বেরিয়ে যাবো, আর তুমিও ওই টিনোপোরার ওইখানে ঢুকে থাকো, আটকে থাকো, বসে থাকো, তুমি ওই জায়গায় পড়ে থাকবা। আর একজন টিনোপোরা দেখা নাই, তারপরে ওইখানে টিনোপোরা মনে রেখে MCQ মার্ক করে মেডিকেলে চান্স পেয়ে পরে বেরোয় যাচ্ছে ডাক্তার হয়ে। কথাটা প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। তোমরা প্র্যাকটিক্যাল খুঁজতে গিয়ে তোমরা হয়ে যাচ্ছ আনপ্র্যাকটিক্যাল। কথা বুঝছো? তা এখানে বলতেছে স্যার দিওরিওটা একটু প্র্যাকটিক্যালি দেখান, দরকার আছে। তুমি টিনোপোরা, তুমি কি প্রাণী বিজ্ঞানী হবা? তোমাকে জাস্ট করতে হবে যে টিনোপোরা পর্বের প্রাণীগুলো আমরা দেখিই নাই, তাহলে এখানে আমরা টিনোপোরা দেখি না যেহেতু, তাহলে এখানে পর্বটা ওই প্র্যাকটিক্যালি কীভাবে করবো আমরা? কথা বুঝছো? আর যখন তোমাদেরকে প্র্যাকটিক্যাল করাবে ঘাস ফড়িং দিয়ে, তেলাপোকা দিয়ে, এগুলো দিয়ে, ব্যাং ট্যাং দিয়ে করাবে, ঠিক আছে? এগুলো নিয়ে তো মাথা ব্যথা করার দরকার নেই। তোমরা জাস্ট যে কথাটা, যে সংজ্ঞাটা আমি বললাম সেটা মাথায় রাখো। পরীক্ষায় কি করবা? পরীক্ষায় আসবে কি, কোনটার কি সংজ্ঞা। ওকে, তোমাদেরকে এই কথাগুলো আমি কখনো বলি না, কিন্তু এই কথাগুলো বলার কারণটা হচ্ছে যে তোমরা কিছু স্টুডেন্ট আছো যে একটু মানে কি বলবো, একটু দুর্বল বেশি, মানে স্টুডেন্টের দিক দিয়ে দুর্বল না, জানার প্রতি আগ্রহটা একটু বেশি লেভেলের, মানে হাইপার সেন্সিটিভ কিছু স্টুডেন্ট আছে, এগুলো বেশি দূর আগাইতে পারে না, মানে এক জায়গায় আটকে থাকে, ওই দিক দিয়ে পুরা অবস্থা শেষ। তো তোমাকে যেটা চিন্তা করতে হবে, আমি কি বলছি, তুমি সংজ্ঞাটা জানতে হবে। 1 নম্বর কথা, সংজ্ঞা তুমি বুঝতে পারতেছি কিনা। 2 নম্বর কথা হচ্ছে তুমি উদাহরণগুলো মনে রাখতে পারতেছো কিনা, এটা হচ্ছে তোমার কথা। এখন তুমি মনে করো তোমাকে কখনো এই ধরনের কথা তোমার মনে করার দরকার নাই যে তোমাকে একটা আনকমন প্রাণী তোমার হাতে ধরায় দিবে, তোমাকে জিজ্ঞেস করবে যে এটার প্রতিসাম্যতাটা কি বলো, এটা কখনো বলবে না, ঠিক আছে? এতটুকু বিশ্বাস রাখো। তোমাকে কখনো বলবে যে পরীক্ষায় বলে আনকমন একটা প্রাণী তোমার হাতে ধরায় দিয়ে বলবে এটার প্রতিসাম্যতা বলো, এটা পারবো না তুমি। অনেক হিসাব কিতাব আছে এখানে, তোমাকে মনে রাখতে হবে যে কোন প্রাণীটার কি প্রতিসাম্যতা, ঠিক আছে? এটাকে মনে রাখবে কিভাবে বলে দিচ্ছি। গলীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, আমি একটু সিরিয়াস হয়ে গেছি, যদিও আজকে সিরিয়াস হওয়ার কথা ছিল না, বুঝছো? হ্যাঁ, এখানে একটা কথা বলছে যে গুগলের টিনোফোরা দিকে সার্চ দেন, পাবা। এই টিনোফোরা নিয়ে তুমি PhD করতে পারবা এই একটা প্রাণীর উপর। ওকে, ইউ আর ওয়েলকাম। তুমি বিজ্ঞানী হলে আমাকে জানাও কি ইনফরমেশন আছে, তারপর আমি স্টুডেন্টদেরকে পড়াই দিব। ওকে, এখন কথা হচ্ছে আমারও তো টাইম নেই, আমারও তো ফাও পেঁচাল বাড়ার টাইম নেই, কারণ হচ্ছে আমি গুগলে সার্চ দিব, টিনোফোরা দেখবো। এই যে দেখো টিনোফোরা কত সুন্দর চিত্র, খুব সুন্দর করে আঁকছি, তুমিও দেখছো, আরে স্যার ফাটাফাটি পড়ায়, অস্থির, কিন্তু তোমারও লাগবে না এটা, আমারও লাগবে না এটা। কথা বুঝছো? এটা হচ্ছে কথা, এটা হচ্ছে মোট কথা। আচ্ছা, কারণ আমাদের সিলেবাস শেষ করতে করতে আমার এদিক দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, তোমারও বেরোচ্ছে, আমারও বেরোচ্ছে। তো এই জায়গায় তুমি এক জায়গায় যদি আটকে থাকো তো সমস্যা। এটা শুধু আমি টিনোফোরার কথা বলতেছি না, ওভারঅল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু তোমাকে চালাকি করে পড়ালেখা করতে হবে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা খেয়াল করো, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে গলীয় প্রতিসাম্য, যেটা বলতে চাচ্ছি যে এই যে এখানে কতগুলো প্রাণী আছে, এখানে কতগুলো প্রাণী আছে, এখানে প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর তোমার উদাহরণ মনে রাখতে হবে। এটা হচ্ছে কথা। কীভাবে মনে রাখবো আমি বলি একটু, সরি। আমরা মনে রাখতে পারি এরকম যে রাধাকে তো আমরা চিনি, তাই না? তো রাধা হচ্ছে গোল বল দিয়ে খেলে, মানে খেলতো আর কি, বা পছন্দ করে। তাহলে এটা তুমি মনে রাখতে পারো যে বিশেষ করে যারা হচ্ছে যে ফেনী এলাকার, যারা যদি ফেনীর যদি কেউ থেকে থাকো আমি একটু জানিও, ফেনী এলাকার মানুষরা খেলে কে বলে হেলে, মানে ফকে হ বা খকে হ উচ্চারণ করে, এটা চিটাঙ্গে কিছুটা করে হয়তো বা। তো যাই হোক, এখানে আমরা বলতে পারি যে গোল বলে, খেয়াল করো, গোল বলে রাধা হেলে, এটা তুমি মনে রাখতে পারো, গোল বলে রাধা হেলে। একটু দেখো, এই একটা লাইন দিয়ে তুমি গলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো মনে রাখতে পারো যে গোল বলে রাধা হেলে, হেলে মানে খেলে, মানে খেলাধুলা করে, খেলে গোল বল দিয়ে। ওকে, তো এখানে দেখো, আমি যদি বলি যে এই গোল কথাটার মানে কি, এই গোল কথাটার মানে হচ্ছে গলীয় প্রতিসাম্য। তা তুমি গলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো মনে রাখবা কিভাবে? গোল বলে রাধা হেলে, তাই না? এখানে গোল দিয়ে গলীয় বা গলীয় দিয়ে গোল কথাটা মনে রাখবা, আর বল দিয়ে হচ্ছে গোল মানে তো বল, বল মানে তো গোল। গোল কথাটা সব মাথায় আসলে তো আমাদের বলের কথা মনে হয়, সেটা হয় ফুটবল, হয় ক্রিকেট, অথবা অন্য কোনো বল। তো এই বল দিয়ে আমরা কি মনে রাখবো? বল বক্স একটা প্রাণী, বল বক্স একটা প্রাণী, ঠিক আছে? রাধা দিয়ে মনে রাখবো আমরা, রাধা দিয়ে আমরা মনে রাখবো রেডিওলারিয়া, রেডিওলারিয়া, ঠিক আছে? রেডিওলারিয়া। ওকে, এখন বলতে স্যার নামগুলো কঠিন, তোমাকে পড়তে হবে। আমি ছন্দ দিয়ে সহজ করে দিলাম, তারপরে তোমাকে পড়ালেখা করতে হবে। দেখো,
হেলে দিয়ে হচ্ছে হেলিওজোয়া, হেলে দিয়ে কি হেলিওজোয়া। তো দেখো আমার এইভাবেই মনে আছে, ওই যে ক্লাস ফার্স্ট ইয়ারে শিখছিলাম যে, এখনও মনে আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে দিছি এগুলো দিয়ে। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। দেখো গোলীয় প্রতিসাম্যের উদাহরণ কি, ভলবক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। তা তুমি গোল মানিত বল, তুমি মনে রাখবা কিভাবে, গোল বলে রাধা হেলে। তাহলে দেখো বল দিয়ে ভলবক্স, রাধা দিয়ে রেডিওলারিয়া, হেলে দিয়ে হেলিওজোয়া। এখন তুমি যদি বলো যে স্যার হেলিওজোয়া আপনার এটা কেমন, একটু দেখান না স্যার। ও স্যার একটু দেখান না, আই এম সো সরি। তুমি গুগল করে দেখে নাও। দেখো নিচে আসো, অরীয় প্রতিসাম্য। তোমাকে পরীক্ষায় জাস্ট এতটুকু আসবে, বলবে যে নিচের কোন প্রাণীটি ও গলীয় প্রতিসাম্যের উদাহরণ, নিচের কোন প্রাণীটির গলীয় প্রতিসাম্যের উদাহরণ। তোমার থাকবে কি রেডিওলারিয়া, হেলিওজোয়া, এই উদাহরণগুলো থাকবে। তো তুমি সুন্দর করে মার্ক করে দিবা, খেলা শেষ বাংলাদেশ। আর এখানে তো তোমার পরে থাকার দরকার নেই। দেখো অরীয় প্রতিসাম্যের উদাহরণ কি হবে, সংজ্ঞাও পড়লা উদাহরণও শিখলা। দেখো হ্যাঁ, অরীয় প্রতিসাম্যের উদাহরণটা খেয়াল করো। হ্যাঁ দেখো, আচ্ছা এখানে তোমরা আবার নিজেদের মতো করে ছন্দ বানাইতে যাও না, তাহলে তুমি দেখবা যে ছন্দটাই মনে আছে আর ওই দিক দিয়ে কোনটার কি উদাহরণ মনে নাই। আচ্ছা অরীয় প্রতিসাম্য, এটা একটা উদাহরণ বলি। আমি যখন তোমরা যারা মেডিকেল নিয়ে বায়োলজি নিয়ে অনেক প্যারায় থাকো, মেডিকেল অনেক কষ্টের, যারা মনে করো যে অনেক বোরিং, অনেক কি কিছু না, মেডিকেলে আমি মনে করি যে যেভাবে নেয় আর কি, মেডিকেলে এমন হয় পড়া আছে অনেক, ওইটা ঠিক আছে ওকে। তবে মেডিকেলের মধ্যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারই যখন উঠবা, যদি চান্স পাও আর কি, থার্ড ইয়ারটা মানে তুমি একটা লেজার টাইম কাটাইতে পারবা। মানে মোটামুটি দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন আর হচ্ছে ফরেন্সিক মেডিসিন। কমিউনিটি মেডিসিন হচ্ছে অনেকটা ওই যে সামাজিক বিজ্ঞান বা বিজিএস স্টাইলের মতো, ওইরকম বিভিন্ন কমিউনিটিতে আমরা মানে তোমাদেরকে নিয়ে যাবে, তোমরা যদি চান্স পাও আর কি, মেডিকেলে যদি পড়ো। এখানে আমারটা বলতেছি, আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, বিভিন্ন কমিউনিটিতে আমরা যাইতাম। তো বিভিন্ন কমিউনিটির মানুষদের সাথে আমরা কথা বলতাম। হ্যাঁ থার্ড ইয়ারে পড়ি, তখন ডাক্তারি অ্যাপ্রন থাকে, তারপরে হচ্ছে একটা স্টেথোস্কোপ নিয়ে একটা ভাব নিতাম যে এমবিবিএস ডাক্তার, ঠিক আছে, এরকম একটা ভাব থাকে। বিভিন্ন কমিউনিটি পর্যায়ে আমরা ঘুরতে যাইতাম আর কি, স্যাররা থাকতো আমাদের সাথে, এবং আমরা এগুলো বিভিন্ন স্যাম্পল ট্যাম্পল কালেকশন করতাম এই আর কি। যদি আমরা ওষুধ দিতে পারতাম না, তারপরে একটু ভাব নিতাম আর কি, হ্যাঁ ডাক্তার, ঠিক আছে। তো যাই হোক, তুমি যখন এই কমিউনিটি মেডিসিন যখন সাবজেক্টটা আসবে, তোমাকে আসলে মানে রোগীদের সাথে কথা বলা বা বিভিন্ন কমিউনিটির সাথে কথা বলা বা এগুলো একটু মোটামুটি অভ্যস্ত করা হয়, এটা হচ্ছে একটা বিষয়। আর এটা হচ্ছে যে এখানে তুমি সারা বিভিন্ন ট্যুরে নিয়ে যাই, যদি ট্যুরে যদি না যাও তাহলে এখানে নাম্বার কাটা। তো আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের এখানে কক্সবাজারের ট্যুরে নিয়ে যাওয়া হয়েছিল, এবং স্যার বলছিল যারা কক্সবাজার ট্যুরে যাবে না তাদের জন্য 5 মার্কস কাটা যাবে, এবং এই নাম্বারগুলো স্যারদের হাতে থাকে। এখন দেখো পৃথিবীর আর কোনো জায়গায় অন্য কোনো সাবজেক্ট আছে কিনা বা অন্য কোনো পড়াশোনা আছে কিনা যেখানে তুমি ট্যুরে না গেলে 5 নাম্বার কাটা যাবে, এরকম আর কোথাও নাই মনে হয়। তো সেটা আমার বেলায় ছিল। আমি তখন একটু জামানার মধ্যে ছিলাম, কারণ যেহেতু তোমাদেরকে পড়াই, আমি একটু প্যারার মধ্যে ছিলাম। ভাবছিলাম যে ট্যুরের সময়টার মধ্যে এগুলো আমি একটু পড়াশোনা নিয়ে থাকবো, কিন্তু আমাকে ট্যুরে যাইতে হয়েছে, যে 5 নাম্বার দিয়ে রাখছে এখানে, ওখানে যাইতে হবে। ওকে ফাইন, গেলাম কক্সবাজার গেলাম। গেলে তো স্যাররা আমাদেরকে নিয়ে সাগরে নামছে, সাঁতার কাটতেছি খুব সুন্দর। ওকে, তো এখানে যেটা হচ্ছে বিশেষ করে যারা, আমি একটু গল্প বলতেছি, এটার আঙ্গিকেই এখানে আসবো আমরা। তো যেটা হচ্ছে যে আমরা যখন সাগরে যখন সাঁতার কাটতেছি বা যখন নামছি, যখন পানির মধ্যে করতেছি, আমাদের ফ্রেন্ডরা সবাই একসাথে নামছে। ওকে, আবার দেখো কক্সবাজারে তো যারা অনেকে হানিমুনে যায়, তো একটা কাপল গেছে, আসলে বিবাহিত নাকি অবিবাহিত এটা দেখে তার বোঝা যায় না, তো ওরাও নামছে, সাঁতার কাটতেছে খুব সুন্দর, অনেক সুন্দর। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আমার ফ্রেন্ড কয়েকটা রিসেন্ট ব্রেকআপ হয়েছে, ওইগুলো তাকায় আছে ওটার দিকে, ওই মানে নববধূর দিকে তাকায় আছে। তো এখন মেয়েটা হয়তো বা প্রথমবার কক্সবাজার গেছে, তো এগুলা পানির মধ্যে সাঁতার কাটতেছে ইচ্ছা মতো। তো খুব কি বলবো যে খুব মজা নিয়ে সাঁতার কাটতেছে। তো আসলে তোমরা অনেক সময় টিভির মধ্যে খবরটা শোনো যে হানিমুন করতে গিয়ে জামাই বউ দুজনই নিখোঁজ সাগরে, তারপর 2 বন্ধু নিখোঁজ, 2 বান্ধবী নিখোঁজ, এরকম হয় না? তো হচ্ছে যে জামাইটা একটু শঙ্কিত আর কি, যে তুমি এত পানি পাই নাচানাচি করতেছো, তুমি যদি হারায় যাও তো আমার কি হবে, জিনিসটা এরকম আর কি বোঝা গেছে। তখন তার বউকে ডাক দিচ্ছে যে তুমি আনমনা হয়ে এইভাবে সাঁতার কাটো না, ঠিক আছে। তো এখান থেকে আমার একটা লাইন আমার মনে পড়ছে, তখন আমি এটা এখানে অ্যাপ্লাই করছি যে তার হাজব্যান্ড তার ওয়াইফকে বলতেছে যে ওরে আনমনা জলে হারায়ও না, ঠিক আছে।
এই কথাটা বলতেছে আর কি, তার বউটাকে ডাকতেছে যে ওরে আনমনা তুমি জলে হারায়ও না। ঠিক আছে, তো আমি মনে মনে আসলে বলতেছি যে দূর একটা গেলে আরেকটা আসবে, এত কান্না করার কি আছে। যাই হোক, আমি একটা ছন্দ এখান থেকে নেওয়ার চেষ্টা করছি এই কাহিনীটা থেকে। তো এখানে দেখো এই যে ওরে দিয়ে আমরা মনে রাখবো কি, ওরে দিয়ে মনে রাখবো হচ্ছে কি, ওরে দিয়ে আমরা মনে রাখবো কি অরীয় প্রতিসাম্য। ওরে দিয়ে কি মনে রাখবো, অরীয় প্রতিসাম্য। এই আনমনা হয়ে আনমনা দিয়ে আমরা মনে রাখবো একটা প্রাণী আছে সি অ্যানিমন, সি অ্যানিমন, সি অ্যানিমন একটা প্রাণী আছে সি অ্যানিমন। ওকে, জলে দিয়ে আমরা মনে রাখবো, জলে দিয়ে আমরা মনে রাখবো জেলিফিশ, জেলিফিশ, জেলিফিশ। ওকে, জেলিফিশ। হারায়না দিয়ে আমরা মনে রাখবো হাইড্রা, হারায়না দিয়ে কি মনে রাখবো, হাইড্রা। ওকে, হাইড্রাটা তো তোমাদেরকে একই দেখাইছি, একটু আগে একে দেখাইলাম না। তো অরীয় প্রতিসাম্যের উদাহরণগুলো কি হবে, ওরে আনমনা জলে হারায়না। তো দেখো অরীয় প্রতিসাম্যের, তো দেখো খেয়াল করো এই অরীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে কি যে ওরে আনমনা জলে হারায়না। মেডিকেলে চান্স পায় কারাই, যারা বেশি পড়ে তারা চান্স পায় না, আর যারা একদম পড়ালেখা কম করে তারাও পায় না। তোমাকে পড়তে হবে টেকনিক্যালি, হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক, যারা করবে তারাই আগে যাবে। খেয়াল করো দেখো না, অনেক সময় 14 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা পড়ছে কিন্তু মেডিকেলে চান্স পায়নি। গাধার মতো খাটলে তো হবে না, তোমাকে তো চালাকি করে পড়ালেখা করতে হবে। দেখো অরীয় প্রতিসাম্য কি, যে ওরে আনমনা জলে হারায়না, তাহলে আনমনা দিয়ে সি অ্যানিমন, জলে দিয়ে জেলিফিশ, হারায়না দিয়ে কি হাইড্রা। ওকে, আমরা এখানে আসি দ্বিঅরীয়। হ্যাঁ, দ্বিঅরীয়। ধরো তোমার একটা দিদি আছে, দিদিকে বিয়ে দিছো, কিন্তু তোমার দিদির জামাই মানে তোমার দুলাভাই একটু নেকা, একটু বোকা চাঁদ, হ্যাঁ একটু বোকামি করে, নেকামো করে, এরকম অনেক সময় করে না, বউ ছাড়া কিছু বুঝে না এরকম। তো ওই দেখো খেয়াল করো, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। তো তোমার ওই তোমার দুলাভাইয়ের নাম হচ্ছে কি টিনু। হ্যাঁ, তোমার যদি কোনো দুলাভাই থাকে এই ভিডিওটা দেখাও না, তাহলে আমাকে তো অভিশাপ দিবে। তাহলে দেখো এই দ্বিঅরীয় প্রতিসাম্য, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে, এটা দিয়ে মনে রাখতে পারো যে তোমার, হ্যাঁ ধরো তোমার বার্থডেতে তোমার দিদি মানে তোমার দিদির জামাই আসে নাই, হ্যাঁ, বা তোমার কোনো বিয়ের অনুষ্ঠানে আসে নাই, তাহলে এটা দিয়ে মনে রাখতে পারো যে দিদির টিনো দা ছিল না। এখানে দেখো কতগুলো কনফিউজিং জিনিসগুলো, একটু দেখো খেয়াল করো। এই যে দেখো দ্বিঅরীয় দিয়ে মনে রাখতে পারো দিদির টিনুদা ছিল না, কোনো পার্টিতে বা কোনো প্রোগ্রামে ছিল না, দিদির টিনুদা ছিল না। তো দেখো এখানে আমি যেটা বলতে চাচ্ছি একটু দেখো, এই যে দীর শব্দটা আছে না এখানে, দীর এই দীর দিয়ে মনে রাখবো আমরা কি দ্বিঅরীয়। এখানে এগুলো মনে রাখা কতটা কনফিউজিং এই জন্য বলতেছি আমি। দেখো এখানে খেয়াল করো দ্বিঅরীয়, একটু ভালো করে খেয়াল করো, দ্বিঅরীয় দীর, এই যে এখানে কিন্তু দ্বিঅরীয় আছে, এখানে কিন্তু আবার দ্বিপার্শ্বীয় আছে। দ্বি শব্দটা দুই জায়গায় আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের জামালা করে দ্বিঅরীয়র উদাহরণগুলো দ্বিপার্শ্বতে লিখে দিয়ে আসে বা এমসিকিউতে দাগায়, আবার দ্বিপার্শ্বগুলো দ্বিঅরীয়তে দিয়ে আসে। তো দেখো ছন্দগুলো ওইভাবেই বানানো আছে, তুমি যদি খেয়াল করো একটা জিনিস দেখো, ওই যে দেখো এদিকে এই যে দীর মানে কি, দেখো খেয়াল করো, এই যে দীর মানে হচ্ছে দ্বিঅরীয়, দ্বিঅরীয়। হ্যাঁ, তাহলে দীর মানে দ্বিঅরীয়, মানে দিদির টিনুদা ছিল না, তাহলে টিনুদা হচ্ছে টিনোপোড়া পর্ব, টিনোপোড়া, এই টিনোপোড়া। আর ছিল না দিকে কি হবে, ছিল না দিয়ে কি হবে, সিওলোপ্লানা একটা প্রাণী আছে সিওলোপ্লানা। তো দেখো টিনোপোড়া পর্বের প্রাণী আর সিওলোপ্লানা পর্বের প্রাণীগুলো কি হবে, দ্বিঅরীয় হবে। তাহলে একটা কি পাইছি আমরা, টিনোপোড়া, একটা কি সিওলোপ্লানা। নেক্সট আমরা আসি দ্বিপার্শ্বীয় হবে কি, এটা এরকম হইতে পারে দ্বিপার ব্যাং মানুষের প্রজা, দ্বিপার্শ্বীয় দিয়ে মনে রাখবো আমরা দ্বিপার ব্যাং মানুষের প্রজা। ওকে, আচ্ছা আমি একটু ফার্স্ট পড়াচ্ছি, দেখো এই দিয়ে খেয়াল করো। দ্বিপার্শ্বীয় মানে কি, দ্বিপার্শ্বীয় মানে দীপা, এই যে দ্বিপার্শ্বীয় মানে দ্বিপার ব্যাং মানুষের প্রজা। তাহলে দেখো এটা দিয়ে আমরা মনে রাখবো কি, এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আর ব্যাং দিয়ে ব্যাং, মানুষ দিয়ে মানুষ, প্রজা দিয়ে তো প্রজাপতি। দেখো ব্যাং দিয়ে ব্যাং, মানুষ দিয়ে মানুষ, প্রজা দিয়ে কি প্রজাপতি। আর অপ্রতিসাম্য হচ্ছে শামুক আর স্পঞ্জ। এটা তোমরা এইভাবেই মনে রাখতে পারো, দুইটা নাম এভাবে মনে রাখতে পারো, শামুক এবং কি স্পঞ্জ, শামুক স্পঞ্জ। এগুলো যদি আমরা পড়ায় দেখাবো, একদম প্র্যাকটিক্যালি দেখা দিব। অপ্রতিসাম্য হচ্ছে কি শামুক স্পঞ্জ। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, বোঝা গেছে? তাহলে দেখো
এই হচ্ছে জাস্ট আমি বলতে পারি এখানে গোলীয় প্রতিসাম্য কি, গোল বলে রাধা খেলে, তো বল বক্স, রাধা মানে রেডিওলারিয়া, আর হেলিও মানে হেলিওজোয়া। অরীয় প্রতিসাম্য কি, ওরিয়ান মনা জলে হারায়না, আনমনা দিয়ে অ্যানিমন, জলে দিয়ে জেলিফিশ, আর হচ্ছে হারায়না দিয়ে হাইড্রা। দিওরীয় মানে কি, দিদির টিনোদা ছিল না, মানে কি দিদির মানে হচ্ছে এখানে টিনোপোড়া, ছিল না দিয়ে ছিল প্লানা। আর দ্বিপার্শ্বীয় মানে কি, দ্বিপার ব্যাং মানুষের প্রজা, ব্যাং দিয়ে ব্যাং, মানুষ দিয়ে মানুষ, প্রজা দিয়ে প্রজাপতি। আর লাস্টে হচ্ছে শামুক স্পঞ্জ। ওকে, আচ্ছা এ পর্যন্ত সবার ক্লিয়ার না? ওকে, অল ক্লিয়ার। আমরা তাহলে সামনের দিকে আগাতে পারি, তোমরা এই যে নোটটা আমি আপলোড দিব একটু পরে, তখন তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এখানে আর বেশ কয়েকটা জিনিস রয়েছে, খণ্ডায়ন নিয়ে আমরা একটু কথা বলি, আর লাস্টের দিকে আমি সিলুমটা আলোচনা করবো, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সিলুম টপিকটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা ওকে, তোমাদের জানি না কি হয় একটা জিনিস, আচ্ছা একটু পরে বলতেছি। আচ্ছা, খণ্ডায়ন দেখো, খণ্ডায়নকে ইংলিশে বলা হয় মেটামারিজম। কি মারিজম? মেটামারিজম। দেখো একটা জিনিস খেয়াল করো, এই দেখো খণ্ডায়ন বা মেটামারিজম বলে একটা কথা আছে, যে একটা প্রাণী বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত থাকতে পারে। যেমন আমরা বলতে পারি কেঁচুর কথা বলতে পারি, কেঁচুর মধ্যে অনেকগুলো এরকম, বা কেঁচু বা জুকের মধ্যে এরকম অসংখ্য খণ্ড থাকে। তো একটা প্রাণী কি বিভিন্ন খণ্ডে বিভক্ত কি বিভক্ত না, বা ওই বিভক্ত বা এই খণ্ডায়ন কিনা, ওই খণ্ডায়নের উপর ভিত্তি করে ভাগ করা যায় প্রাণীগুলোকে। এই খণ্ডায়ন, এই এক একটা খণ্ডকে আমরা বলি মেটামার, আর পুরো ঘটনাকে বলতেছি মেটামারিজম। তাহলে দেখো খণ্ডায়ন কি, একটা প্রাণী বিভিন্ন খণ্ডে বিভক্ত কি বিভক্ত না, সেটাকে আমরা বলতেছি খণ্ডায়ন, আর এটাকে ইংলিশে বলতেছে মেটামারিজম। আর এক একটি খণ্ডকে বলা হয়, এক একটি খণ্ডকে মেটামারিজম বলে, এক একটি খণ্ডকে মেটামারিজম বলে। ঠিক আছে, এখান থেকে আমরা এই সিলুম থেকে একটা প্রশ্ন আমাদের আমার সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, কোন প্রশ্ন আসলে সেটা দেখা দিব, একটু ধৈর্য ধরো। দেখো, এক একটি খণ্ডকে মেটামারিজম, সরি আই এম সো সরি, এটা এক একটি খণ্ডকে বলা হয় মেটামিয়ার। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো দেখো আমি কি বলতেছি এখানে, যে একটা প্রাণী বিভিন্ন খণ্ডে খণ্ডিত কিনা সেটাকে আমরা বলতেছি খণ্ডায়ন, ইংলিশে বলতেছি মেটামারিজম। আর প্রাণীর এক একটা খণ্ডকে আমরা বলবো মেটামিয়ার। আর পুরা ঘটনাকে বলা হয় কি, মেটামারিজম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা বলবো, যে এই খণ্ডায়নের উপর ভিত্তি করে আছে কিনা, এখন প্রত্যেকটা প্রাণীর খণ্ডগুলো, প্রত্যেকটা খণ্ড একই রকম হইতে পারে, প্রত্যেকটা খণ্ড কি হইতে পারে, সমান হইতে পারে, প্রত্যেকটা খণ্ড, একটা খণ্ড আর একটা খণ্ডের সমান হইতে পারে। তো এটাকে আমরা এই খণ্ডকায়নের উপর ভিত্তি করে ভাগ করতে পারি তিন ভাগে। একটা হচ্ছে সমখণ্ডকায়ন, একটা হচ্ছে কি সমখণ্ডকায়ন, খণ্ডকায়ন, ঠিক আছে। একটা হচ্ছে কি অসমখণ্ডকায়ন, হ্যাঁ, একটা হচ্ছে খণ্ডায়নবিহীন। তাহলে একটা হচ্ছে সমখণ্ডকায়ন, একটা হচ্ছে অসমখণ্ডকায়ন, আর একটা হচ্ছে কি খণ্ডায়নবিহীন। তাহলে দেখো, খেয়াল করো যে সমখণ্ডকায়ন কি, প্রত্যেকটা খণ্ডই সমান। এরকম উদাহরণ তুমি পাবা কোথায়? এটা পাবা কেঁচুতে, প্রত্যেকটা খণ্ডই সমান। সমখণ্ডকায়ন এটা কোথায় পাবা? কেঁচুর মধ্যে এরকম হয়। সিম্পল একটা উদাহরণ। অসমখণ্ডকায়ন কি, যে তার এক একটা খণ্ড এক এক রকম, এটা পতঙ্গের মধ্যে পাবা। তাহলে সংজ্ঞাগুলো তো এমনিতে পারবো, আমি এখানে লিখতেছি না, নোটের মধ্যে লেখা আছে, আমি মুখেও বলে দিচ্ছি। সমখণ্ডকায়ন কি, একটা প্রাণীর প্রত্যেকটা খণ্ড যদি সমান থাকে তখন আমরা বলবো সমখণ্ডকায়ন। আর অসমখণ্ডকায়ন কি, একটা প্রাণীর এক একটা খণ্ড যদি এক এক রকম থাকে, এক এক সাইজের থাকে, সেটাকে বলবো আমরা অসমখণ্ডকায়ন। অসমখণ্ডকায়নের উদাহরণ কি হবে? পতঙ্গ। ঠিক আছে। আর লাস্টের দিকে খণ্ডায়নবিহীন কাদের কথা বলতে পারি? খণ্ডায়নবিহীন হচ্ছে সমুদ্র তারা আর ঝিনুক। হ্যাঁ, সমুদ্র তারা আর ঝিনুক, এরা হচ্ছে অসমখণ্ডকায়ন। সমুদ্র তারা আর ঝিনুক এরা কি? অসমখণ্ডকায়ন। আমরা একটু সামনের দিকে আগাই, খেয়াল করো, আমরা একটু সামনের দিকে আগাই। এগুলো ক্লিয়ার আছে, এগুলো আমি নোটের মধ্যে তোমরা পাবা, সিম্পল বিষয়, এগুলো তোমরা পারবা, অলরেডি তোমরা এগুলো পারবা। আমি তাড়াতাড়ি করে সিলুমটাতে চলে যাই। তারপরে আরেকটা বিষয় আছে, হ্যাঁ এটা খেয়াল করো, আমরা একটা বিষয় আছে অঞ্চলায়ন। খণ্ড তো বুঝছো জিনিসটা, খণ্ড মানে এক একটা খণ্ড, সিম্পল জিনিস। আর অঞ্চলায়ন হচ্ছে যখন বিভিন্ন খণ্ড মিলে যখন একটা অঞ্চল তৈরি করবে, এরকম হইতে পারে। আমরা তো জাস্ট কেঁচুর মধ্যে কি পড়ছি, যে এক একটা খণ্ড আলাদা এক একটা খণ্ড মিলে একটা কেঁচু তৈরি হয়, এটা খণ্ডকায়ন। কিন্তু যদি এমন হয়, কেমন হয়, কয়েকটা খণ্ড মিলে যদি একটা অঞ্চল তৈরি করে,
মনে করি যে কয়েকটা খণ্ড মিলে মাথাটা তৈরি হয়েছে তার, ঠিক আছে, আরো কয়েকটা খণ্ড মিলে তার বুকটা তৈরি হয়েছে, বক্ষ, আরো কয়েকটা খণ্ড মিলে তার উদরটা তৈরি হয়েছে। বিশেষ করে তেলাপোকার ক্ষেত্রে এরকম দেখা যায়, তাই না? যদি এরকম হয়, এরকম যদি হয়, জাস্ট আমি একটু তাড়াতাড়ি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করো, এগুলোতে এক একটা খণ্ড আলাদা আলাদা, এটা খণ্ডায়ন, ঠিক আছে, ওকে ফাইন। অঞ্চলায়ন কোনটা? যখন কয়েকটা খণ্ড মিলে একটা অঞ্চল তৈরি করে, যেমন মাথা একটা অঞ্চল, তার মধ্যে কয়েকটা খণ্ড মিলে মাথা তৈরি হয়েছে, মানে মাথা একটা অঞ্চল। আবার কয়েকটা খণ্ড মিলে বক্ষটা তৈরি হয়েছে, তাহলে বক্ষ একটা অঞ্চল। কয়েকটা খণ্ড মিলে তার উদর তৈরি হয়েছে, উদর একটা অঞ্চল। তো এইভাবে খেয়াল করো, কয়েকটা খণ্ড মিলে যখন একটা অঞ্চল তৈরি করবে সেটাকে আমরা বলতে পারি অঞ্চলায়ন। আর ইংলিশে আমরা বলি এই যে মাথাটা হচ্ছে একটা অঞ্চল, এগুলো হচ্ছে এক একটা অঞ্চল, এটা এক একটা অঞ্চল, মাথা একটা অঞ্চল, বক্ষ একটা অঞ্চল, উদর একটা অঞ্চল। ইংলিশে এই অঞ্চলটাকে বলা হয়, এই অঞ্চলায়নটাকে বলা হয় ট্যাগমাটা। এই অঞ্চলায়নটাকে বলা হয় কি? ট্যাগমাটাইজেশন। অঞ্চলকে বলা হয় ট্যাগমাটা। অঞ্চলকে কি বলা হয়? অঞ্চলকে বলা হয় ট্যাগমাটা। আর এই অঞ্চলায়নকে বলা হয় কি? ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাইজেশন। ওকে, তো ভালো করে খেয়াল করো, অঞ্চলায়নকে কি বলা হয়? ট্যাগমাটাইজেশন। আর এক একটা অঞ্চলকে বলা হয় কি? ট্যাগমাটা। আচ্ছা আমাকে বলো তো ট্যাগমাটা ক্লিয়ার কিনা? সিম্পল যদিও আমি তা দেখো, এই যে কয়েকটি দেখো, আমরা যদি সিম্পলি আমরা যদি বলি যে একটা প্রাণী যদি বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে, বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে, যেমন মস্তক, বক্ষ, উদর, বিভিন্ন অঞ্চল আলাদা আলাদা সেপারেটলি অঞ্চলে বিভক্ত থাকে, সেটাকে আমরা অঞ্চলায়ন, ইংলিশে বলি ট্যাগমাটাইজেশন। আর এক একটি অঞ্চলকে আমরা কি বলবো? এক একটি অঞ্চলকে আমরা কি বলবো? এই অঞ্চলটা একটা ট্যাগমাটা, এটা একটা ট্যাগমাটা, এটা একটা ট্যাগমাটা। মাথা একটা ট্যাগমাটা বা অঞ্চল, বক্ষ একটা ট্যাগমাটা বা অঞ্চল, উদর একটা ট্যাগমাটা বা অঞ্চল। সুতরাং এক একটি অঞ্চলকে আমরা কি বলবো? এক একটি অঞ্চলকে আমরা কি বলবো বলো? ট্যাগমাটা। এক একটি অঞ্চলকে আমরা কি বলবো? ট্যাগমাটা। ওকে, ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। তো এক একটি অঞ্চলকে আমরা কি বলবো? ট্যাগমাটা। আর পুরো জিনিসটাকে আমরা বলবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা বলবো ট্যাগমাটাইজেশন। আমাদের এটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে উদাহরণ কি? এই অঞ্চলায়নটা দেখা যাবে কোথায়? অঞ্চলায়নটা দেখা যাবে আর্থ্রোপোডা পড়বে, আর্থ্রোপোডা পড়বে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের এই ট্যাগমাটাইজেশন রয়েছে। এখানে একটা একটা করে উদাহরণ, এগুলো তোমরা পড়লেই পারবা বা এগুলো সহজে মনে রাখতে পারবা। আচ্ছা তোমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আমরা চলে আসি যে জায়গাটা তোমরা বেশি কনফিউজড হয়ে যাও, প্রান্তিকতা। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে প্রান্তিকতা বলে একটা বিষয় আছে, সেটা আমি একটু তোমাদেরকে বলি, খেয়াল করো। দেখো ভালো করে মনোযোগী হও, সবাই খেয়াল করো। প্রান্তিকতা, প্রথম দিন কি আর্টস কমার্সের স্টুডেন্ট ক্লাস করছিল আমার? কেউ আর্টস কমার্স থেকে আসো কিনা বলো তো? দেখো খেয়াল করো, প্রান্তিকতা জিনিসটা কি? দেহের দুইটা প্রান্ত যদি ভিন্ন রকম হয়, ভালো করে খেয়াল করো, দেহের দুইটা প্রান্ত যদি কি হয়? ভিন্নতা দেখা যায়, দেহের কোনো দুইটা প্রান্ত যদি ভিন্নতা দেখা যায়, সেটাকে বলে প্রান্তিকতা। কথা বুঝি নাই, কথা কি বলছি বুঝি নাই, দেখো খেয়াল করো। না, ট্যাগমাটার খণ্ডগুলো এক একটা এক এক রকম, ট্যাগমাটার ভিতরে যে খণ্ডগুলো এক একটা এক এক রকম থাকবে, এগুলো সমান থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রান্তিকতা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। আমি বলছি জাস্ট লাইক এরকম যে প্রান্তিকতাটা হচ্ছে দেহের দুইটা প্রান্ত যদি ভিন্ন রকম হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, দেহের দুইটা প্রান্তের মধ্যে যদি ভিন্নতা দেখা যায়, তখন সেটাকে বলবো আমরা প্রান্তিকতা। যে কোনো দুইটা প্রান্তের ভিন্নতাকে আমি তারপর লিখে দিচ্ছি, যদিও নোটের মধ্যে আছে, দেহের যে কোনো দুইটা প্রান্তের ভিন্নতাকে, সরি ফোকাস কি নড়ে গেছে কিনা, ও ইংলিশে যারা আছে এদেরকে পোলারিটি, হ্যাঁ পোলারিটি বলতে পারি। এখানে একজন বলছে যে হ্যাঁ স্যার জানতে আসছেন নাকি? হ্যাঁ দেখো, ওকে ফাইন। তাহলে প্রান্তিকতা যে জিনিসটা আমি বলতেছি যে সেটা হচ্ছে এখানে দেহের জীবের যে কোনো দুটি প্রান্তের ভিন্নতা, একটা জীবের বা দেহের যে কোনো দুটি প্রান্তের ভিন্নতা, আমি ক্লিয়ার করে দিব, একটু ধৈর্য ধরো। যে কোনো দুটি প্রান্তের ভিন্নতাকে প্রান্তিকতা বলা হয়, ভিন্নতাকে প্রান্তিকতা বলা হয়, প্রান্তিকতা বলে, ঠিক আছে? দেখো জীবের যে কোনো দুটি প্রান্তের ভিন্নতাকে প্রান্তিকতা বলা হয়, সিম্পল। যেমন আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি যে স্যার এটা কি বলতেছেন, কিছুই বুঝি নেই।
তুমি যে বুঝো নাই এটা যে বুঝতে পারছো এটাই অনেক কিছু। দেখো খেয়াল করো, দেখো আমার মাথার প্রান্তটা একরকম, আমার পিছনের প্রান্ত নিচের প্রান্তটা অন্যরকম, দুইটাই দুই রকম না? তাদের মধ্যে আমার মধ্যে প্রান্তিকতা আছে, ভালো করে খেয়াল করো। মাথাটা একরকম, নিচের দিকের প্রান্তটা অন্যরকম, মানে দুইটা প্রান্ত ভিন্ন রকম আছে, তাকে আমরা প্রান্তিকতা বলবো। একটা প্রাণী যদি চার দিক থেকে একরকম হয় তার তো প্রান্তিকতা নাই, কথা বুঝো না? একটা প্রাণী যদি সব দিক থেকে একরকম হয়ে থাকে তাতে প্রান্তিকতা বলতে পারে। যেমন এই যে গোলাকার বলগুলো এদের কোনো প্রান্তিকতা নেই। যদি একটা প্রাণী যদি একদম হুবহু এরকম গোলাকৃতির হয় তাতে প্রান্তিকতা বলতে পারবো না। প্রান্তিকতা আমি তাকেই বলবো যে প্রাণীর দুইটা প্রান্ত দুই রকম হবে বা ভিন্ন রকম হবে, তাকে আমরা প্রান্তিকতা বলতে পারি। ওকে, হ্যাঁ, তাকে আমরা প্রান্তিকতা বলতে পারি। তাহলে দেখো, তাহলে প্রান্তিকতা কোথায় কোথায় থাকে একটু দেখো, খেয়াল করো। জাস্ট সব প্রাণীতে তো থাকবে না, প্রান্তিকতা থাকবে যদি দুইটা প্রান্তের ভিন্নতা হয়। আমি একটা কুকুর বা একটা বিড়াল বা একটা ছাগল বা একটা গরু আঁকার চেষ্টা করতেছি, সব একসাথে আঁকতেছি। দেখো জাস্ট আমি বোঝার জন্য বলতেছি, হাসবো না কেউ, ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা গরু বা একটা ছাগল বা একটা কিছু একটা হবে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট প্রান্তিকতাটা বোঝানোর চেষ্টা করতেছি আর কি। ওকে, আচ্ছা, তার হ্যাঁ, ওকে। তাহলে এখানে বেসিক্যালি যেটা আমি বলতে চাচ্ছি এখানে, দেখো খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ, এরকম দেখো, এই যে খেয়াল করো, এটা হচ্ছে যেদিকে যে প্রান্তে তার মাথাটা আছে। দেখো যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো, দিয়ে খেয়াল করো। এদিকে দেখো, এটা তো দুইটা প্রান্ত, এদিকে মাথা, এদিকে কি, হ্যাঁ এদিকে হচ্ছে, হ্যাঁ এই যে এদিকে হচ্ছে পায়ুছিদ্র। হ্যাঁ, তো দেখো এদিকে পায়ুছিদ্র থাকে, তো যে প্রান্তে মাথাটা থাকবে এটাকে বলা হয় সম্মুখ প্রান্ত। সিম্পল, যে প্রান্তে মাথাটা থাকবে সেটা কি, সম্মুখ প্রান্ত। আর যে প্রান্তে পায়ুছিদ্রটা থাকবে তাকে বলা হয় কি, পশ্চাৎ প্রান্ত। ওকে, সিম্পল। তারপরে দেখো ভালো করে খেয়াল করো, পিঠটা যেদিকে যে প্রান্তে পিঠ থাকে, যে প্রান্তে পিঠ উপরের প্রান্ত, মানে যেদিকে পিঠ থাকবে এটাকে আমরা বলবো পৃষ্ঠীয় প্রান্ত। কি প্রান্ত, পৃষ্ঠীয় প্রান্ত, সরি, এটাকে আমরা বলবো পৃষ্ঠীয় প্রান্ত। ওকে, আর ঠিক নিচের দিকে যে প্রান্তে বুকটা থাকবে, যে প্রান্তে বুক থাকবে সেটাকে আমরা কি বলবো, হ্যাঁ যে প্রান্তে বুক থাকবে সেটাকে বলবো আমরা অঙ্কীয় প্রান্ত। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো আর কি বাকি আছে, আর দুইটা প্রান্ত বাকি আছে। যে পাশে প্যাট থাকবে, প্যাট, এই পাশে একটা প্যাট, ওই পাশে একটা প্যাট, ওইটাকে বলবো পার্শ্বীয় প্রান্ত। তাহলে দেখো পার্শ্বীয় প্রান্ত দুইটা থাকবে, এই পাশেরটা দেখা যাচ্ছে, ওইটা তো দেখা যাচ্ছে না, পার্শ্বীয় প্রান্ত। তাহলে দেখো পার্শ্বীয় প্রান্ত থাকবে দুইটা। তাহলে বোঝা গেছে কিনা আমাকে একটু বের করে, জোড়ায় প্রান্ত করা থাকে, দুটো জোড়ায় থাকবে। একটা হচ্ছে সম্মুখ প্রান্ত, একটা পশ্চাৎ প্রান্ত। একটা উপরে হচ্ছে পিঠের দিকে পৃষ্ঠীয় প্রান্ত, নিচের দিকে কি, অঙ্কীয় প্রান্ত। দুই পাশে কি, পার্শ্বীয় প্রান্ত। এই 6টা প্রান্ত থাকবে। এই যে দেখো, সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, উপরের দিকে পিঠের দিকে পৃষ্ঠীয় প্রান্ত, নিচের দিকে অঙ্কীয় প্রান্ত, দুই পেটের দিকে, দুই পাশের দিকে পার্শ্বীয় প্রান্ত। তো দেখো 1টা 2টা 3টা 4টা, আর পার্শ্বীয় প্রান্ত 2টা, ডান পাশ বাম পাশ। এই যে এই দিকে একটা, এই পেটের দিকে একটা প্রান্ত, ওই পেটের দিকে আরেকটা প্রান্ত, এই পার্শ্বীয় প্রান্ত। টোটাল 6টা প্রান্ত। সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, বুঝে গেছে? হ্যাঁ, তাহলে দেখো খেয়াল করো, এখন কথা হচ্ছে তোমরা তলটা বুঝতে একটু সমস্যা হয়। খেয়াল করো, একদম সিম্পলি আমি বলে দিচ্ছি, একটু দেখো। আমি যদি এই বরাবর কেটে ফেলি তাহলে তার সম্মুখ প্রান্ত আর পশ্চাৎ প্রান্ত আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে ওই তলটাকে আমরা বলবো অনুপ্রস্থ তল। আচ্ছা দেখো, আমাকে প্রান্তগুলো বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমি তলটাকে বুঝিয়ে দিচ্ছি, আমাকে কেটে কুটে বুঝিয়ে দিব। এখানে একজন বলছে যে আহারে গরু, এটা কি আসলে গরু হয়েছে? এটা আমি জানি না, কোনো একটা প্রাণী হয়েছে আর কি। আচ্ছা আমি এটাকে আর কাটবো না, তোমরা যেহেতু মায়া করছো আমি এটাকে কাটবো না। হ্যাঁ, আমরা এটাকে আর কাটবো না, আমাকে কেটে কুটে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, তাহলে দেখো প্রান্ত কয়টা পাইছি আমরা, প্রান্ত পাইছি কি, একটা হচ্ছে সম্মুখ প্রান্ত যেদিকে মাথা থাকে, যে প্রান্তে কি থাকবে, যে প্রান্তে মাথা থাকে, যে প্রান্তে মাথা। তারপরে 2 পশ্চাৎ প্রান্ত, যে প্রান্তে
পায়ু থাকে। বইয়ে পায়ু কথাটা বলে নাই, লজ্জা পাইছে মনে হয়। তুমি কি লিখবা? মাথার বিপরীত প্রান্ত, মাথার বিপরীত প্রান্ত, বিপরীত প্রান্ত। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, আমি এই যে প্রান্তগুলো আবার লিখতেছি একটা কারণ আছে, যদিও আমরা এগুলো তো প্রান্ত, এদিকে আমরা প্রান্ত শিখতেছি না, একই সাথে আমরা তল শিখে ফেলবো। তল, তল, তল কি? তল কয়টা আছে দেখো। যদিও আমাকে যদি এটা হচ্ছে, দেখো আমার মাথাটা এদিকে না, এটা হচ্ছে সম্মুখ প্রান্ত। হ্যাঁ, তো মাথার অপোজিট প্রান্ত নিচেরটা। এখন মাথা আর পায়ুকে যদি আলাদা করি তাহলে আমাকে এই বরাবর কেটে ফেলতে হবে না? তো এই বরাবর যদি আমাকে কেটে ফেলো তোমরা, তাহলে এই যে তলটা, এটাকে বলবো আমরা অনুপ্রস্থ তল। তা আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি না যে সম্মুখ প্রান্ত আর পশ্চাৎ প্রান্তকে আলাদা করে যে তল তাকে বলা হয় কি তল বলো? তাকে বলা হয় অনুপ্রস্থ তল। তাহলে আমরা এখানে ওই যে দেখো, দেখো খেয়াল করো, এই সম্মুখ প্রান্ত, খেয়াল করো আমার মাথাটা এইদিকে, এটা সম্মুখ প্রান্ত, বিপরীতটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত। তো সম্মুখ আর পশ্চাৎকে আলাদা করবে কি? আমি যদি এই বরাবর কেটে ফেলো, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি, এই তলটাকে, এই তলটাকে আমরা অনুপ্রস্থ তল বলবো। কেননা এখানে সম্মুখ প্রান্ত আর পশ্চাৎ প্রান্তকে আলাদা করতেছে যে তল, তাকে আমরা বলবো অনুপ্রস্থ তল। তাকে আমরা কি বলবো? অনুপ্রস্থ তল, অনুপ্রস্থ তল। তাহলে কি পাইলাম? তাহলে আমরা একই সাথে তল শিখে যাচ্ছি কি, যে সম্মুখ প্রান্ত এবং পশ্চাৎ প্রান্তকে আলাদা করে যে তল তাকে আমরা কি বলবো? অনুপ্রস্থ তল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 3 নম্বর এটা আশা করি বোঝা গেছে। 3 নম্বর 4 নম্বর দেখো আর কি কি তল আছে। আমাকে যদি একটা মানুষকে যদি গরুর মতো শোয়া দাও, মানে ঘোড়া, মানুষ অনেক সময় ঘোড়া সাজে না, তো ঘোড়ার মতো শোয়া দিলে উপরের পিঠের দিকের প্রান্তটা করলে পৃষ্ঠীয় প্রান্ত, নিচের দিকেরটাকে বলবো আমরা কি, মানে বুকের দিকে যেটা, সেটাকে আমরা বলবো অঙ্কীয় প্রান্ত। তাহলে আরও কি পাইছি আমরা? পিঠের দিকে পৃষ্ঠীয় প্রান্ত, পিঠের দিকে কি প্রান্ত বলো তো? পিঠের দিকে হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত। হ্যাঁ, পিঠের দিকে পৃষ্ঠীয় প্রান্ত, মানে পিঠের দিকে পৃষ্ঠীয় প্রান্ত, আর নিচের দিকে মানে বুকের দিকে যেটা, সেটা হচ্ছে অঙ্কীয় প্রান্ত। তাহলে পৃষ্ঠীয় আর অঙ্কীয়কে আলাদা করে, ভালো করে খেয়াল করো, পৃষ্ঠীয় আর অঙ্কীয়কে আলাদা করে যে তল, দেখো আমাকে যদি এই বরাবর কেটে ফেলো, দেখো আমাকে যদি এই বরাবর কাটো, তাহলে আমার বুকটা একদিকে, আমার পিঠটা যাবে আরেক দিকে। এই যে দেখো এই বরাবর যদি কেটে ফেলো, তাহলে আমার বুক একদিকে, পিঠ আরেক দিকে। তাহলে এই তলটাকে আমরা, আমার মাথা দেখা যায়, এই তলটাকে এই তলটাকে বলবো কি? এই তলটাকে বলবো হচ্ছে কি, এটাকে বলবো আমরা অনুদৈর্ঘ্য। কি বলবো আমরা? অনুদৈর্ঘ্য তল। কি বলবো আমরা? অনুদৈর্ঘ্য তল। এই কি বলছি? অনুদৈর্ঘ্য তল। বুঝছো কিনা? বুঝছো কিনা? যেন পিঠ আর বুক, এ কি বলছে? হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমরা অনেক সময় সম্মুখ তল বলে থাকি। এটাকে আমরা অনেক সময় কি বলে থাকি? সম্মুখ তল। অর্থাৎ এই যে পিঠটা আর কি, মানে পিঠ আর বুক আলাদা করে যে তল। আচ্ছা শোনো, খেয়াল করো, বুঝতে পেরেছ? আমি আর একটু সহজ করে আর কীভাবে বলতাম, এখানে বলছে একজন মানে কনফিউজ, সহজ করে আর কীভাবে বলতাম দেখো, এই দরজা জানালা লাগাই দাও, আর একটু সহজ করে বোঝাই। দরজা জানালা লাগাও, আর যদি ইয়ারফোন থেকে ইয়ারফোন লাগাও, নাহলে ছাদে চলে যাও। খেয়াল করো, এভাবে যদি কেটে ফেলো, তোমার মেশিনটা একদিকে, তোমার পায়ে চিত্রটা একদিকে যদি চলে যায়, তাহলে এই তলটা হচ্ছে সম্মুখ তল। আর বোঝাতে পারবো না। এদিকে দেখো, খেয়াল করো 2 নম্বর, এটাকে আমরা বলবো সম্মুখ তল। সম্মুখ তল, ঠিক আছে? তাহলে পৃষ্ঠীয় প্রান্ত এবং অঙ্কীয় প্রান্তকে আলাদা করে যে তল, তাকে বলা হয় কি? সম্মুখ তল। নেক্সট আমরা আসি 5 নম্বর আর 6 নম্বর। 5 নম্বর 6 নম্বর বলতে পার্শ্বীয় তল। দুইটা পাশকে আলাদা করে যে তল, খেয়াল করো, দুইটা পাশকে আলাদা করে যে তল। দেখো দুইটা পাশ, একটা ডান পাশ একটা বাম পাশ। ডান পাশ আর বাম পাশকে আলাদা করে যে তল, তাকে বলবো আমরা মধ্যরেখীয় তল। তা পার্শ্বীয় তল, পার্শ্বীয় প্রান্ত তো দুইটা, ডান পাশ আর বাম পাশ। তা পার্শ্বীয় প্রান্ত কয়টা? দুইটা না? তো দুইটা পার্শ্বীয় প্রান্তকে আলাদা করে যে তল, তাকে আমরা বলবো কি তল বলো তো দেখি? এটাকে আমরা বলতে পারি অনুপ্রস্থ তল, সম্মুখ তল। এটা কি? এটাকে আমরা মধ্যরেখীয় তল বলবো। মধ্যরেখীয় তল, মধ্যরেখীয় তল, মধ্যরেখীয় তল। ঠিক আছে? আচ্ছা দেখো মধ্যরেখীয় তল বোঝা গেছে কিনা একটু দেখো। এই
দুইটা পাশ, এই যে তাহলে আমি আরেকবার একটু বলে দিই। প্রান্ত তো 6টা, বুঝে গেছো যে প্রান্ত 6টা, কোন 6টা প্রান্ত এটা তোমরা বুঝছো, খুব সুন্দর, এই 6টা প্রান্ত বুঝে গেছো। আচ্ছা, তা তলগুলো হচ্ছে জাস্ট এই যে দেখো, যদি এই বরাবর কাটো সম্মুখ প্রান্ত পশ্চাৎ প্রান্ত আলাদা হবে, এটা অনুপ্রস্থ তল, সিম্পল। পৃষ্ঠীয় প্রান্ত আর অঙ্কীয় প্রান্ত কোনটা? যদি পিঠ আর বুক যদি আলাদা হয়, এটা হচ্ছে সম্মুখ তল। আর মধ্যরেখীয় তল কোনটা? দুইটা পাশ যদি আলাদা হয়, তাহলে দেখো এটা হচ্ছে অনুপ্রস্থ, এটা হচ্ছে সম্মুখ। আর এইভাবে যদি কাটো ডান পাশ বাম পাশ আলাদা হবে, এটা মধ্যরেখীয়। তাহলে দেখো অনুপ্রস্থ, সম্মুখ, মধ্যরেখীয়, অনুপ্রস্থ তল, সম্মুখ তল, মধ্যরেখীয় তল। সবার ক্লিয়ার কিনা জানো? সবার ক্লিয়ার? ওফ, কতগুলো ইনোসেন্ট ছেলে এখানে কিছু বুঝতেছে না, ওই মেশিন কি আমি জানি না। এটাও প্রজনন যদি পড়াই তাহলে পড়াবো, তোদের তো নাই মনে হয় এটা। নেক্সট বুঝছো কিনা বলো? ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, আমার লজ্জা শরম একটু কম, বুঝছো? তোমরা আমাকে প্রশ্ন করে বলতেছো যে উত্তর দে। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, আমি যদি সামনের দিকে যাই, বায়োলজি আসলে সব কিছুর মধ্যেই আছে। আমরা লাস্টে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে মানে বায়োলজির মধ্যে সব কিছুর মধ্যেই একটা তোমার কি আছে, একটা মজা আছে। তোমরা এই মজাটা বুঝো না কি জন্য আমি জানি না। দেখো, তাহলে প্রান্তিকতা আর তল নিয়ে আর কথা হবে না। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে প্রান্ত হচ্ছে 6টা, তল হচ্ছে 3টা। তো 6টা প্রান্তকে পৃথক করে 3টা তল, ঠিক আছে? তাহলে প্রান্ত কয়টা, তল কয়টা, কমেন্ট করে দাও। প্রান্ত কয়টা, তল কয়টা একটু কমেন্ট করে দাও। ওকে, আমরা সিলুমে চলে আসি। আমাদের নেক্সট টপিক হচ্ছে কি? সিলুম। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে সিলুম। আচ্ছা, এটার মধ্যেও মজা করে আমরা পড়ে নিব, একটু ধৈর্য ধরো, আমরা একটু আগে আনি। সিলুমটা কি একটু বোঝার চেষ্টা করো। সিলুম, তোমরা যারা আমার আগের ক্লাসটা করছো, মানে গত ক্লাসটা যারা করছো, তারা সিলুম জিনিসটা সহজে বুঝতে পারবা। সিলুম খেয়াল করো, সিলুম হচ্ছে একটা মজার টপিক। এই সিলুমটা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু দেখো। সিলুমের সংজ্ঞাটা আশা করি তোমরা শিখতে পারবে। আমি গলাটা একটু ভিজাই আনি, একটু দাঁড়াও। ওকে, আমরা হ্যাঁ, এখানে রেহানা পারভিন বলছি যে 6টা প্রান্ত 3টা তল। ভেরি গুড গার্ল। হ্যাঁ, তারপরে হচ্ছে কামরুন্নেসা সিদ্দিকা, সবাই, রাহাত হুসাইন, তার গিয়াসউদ্দিন, জান্নাত মালিহা। আচ্ছা ঠিক আছে, যাদের নাম পড়তে পারি না দুঃখ করো না, আমি কোনো সেলিব্রিটি না, আমার মুখ দিয়ে বেরোলেও নিজেকে সেলিব্রিটি ভাবার দরকার নেই। যারা দিছো পরীক্ষায় ওইগুলো লিখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যেটা বলতেছি, সিলুমটা কি দেখো, সিম্পল। আমি যদি বলি, হ্যাঁ দেখো, সিলুমটা হচ্ছে এরকম যে তোমরা অলরেডি জানো যে 3টা ভ্রূণীয় স্তর থাকে, এটা তোমাদের জানা আছে। ভ্রূণীয় স্তর কটা থাকে? 3টা। যারা প্রথম ক্লাসটা করছো জানো যে ভ্রূণীয় অবস্থায় ত্রিস্তরী প্রাণীদের 3টা স্তর থাকে। হ্যাঁ, ভ্রূণীয় অবস্থায় ত্রিস্তরী প্রাণীদের কটা স্তর থাকে? 3টা স্তর থাকে, তাই না? তাই তো, হ্যাঁ। তো ভ্রূণীয় অবস্থায় ত্রিস্তরী প্রাণীদের 3টা স্তর থাকে। একটা হচ্ছে কি, ত্রিস্তরী প্রাণীদের 3টা স্তরের মধ্যে একটা বলতে পারি, 1 নম্বরে কি বলতে পারি, বাইরে কোন স্তরটা থাকে? একটোডার্ম, তাই না? তারপরে মাঝখানে কি থাকে? মেসোডার্ম। তারপরে একদম ভিতরে কি থাকবে? এন্ডোডার্ম, তাই না? এন্ডোডার্ম। তাই ভালো করে খেয়াল করো, একদম বাইরের যে স্তরটা সেটা হচ্ছে একটোডার্ম, মাঝখানে যে স্তরটা মেসোডার্ম, একদম ভিতরের যে স্তরটা সেটা হচ্ছে কি? এন্ডোডার্ম। 3টা স্তর থাকে। এখন ওই যে মেসোডার্ম কোষ দিয়ে এই মেসোডার্ম স্তরে কোন স্তরে? ভ্রূণীয় অবস্থায় মেসোডার্ম স্তরে এক ধরনের গহ্বর তৈরি হয়, একটা বিশেষ গহ্বর তৈরি হয়। মেসোডার্ম স্তরে একটা বিশেষ গহ্বর তৈরি হয়, এরকম মেসোডার্ম স্তরে একটা বিশেষ গহ্বর তৈরি হয়।
এই কি বলছি আমি, সরি, হ্যাঁ দেখো এইরকম মেসোডার্ম স্তরে এক ধরনের বিশেষ গহ্বর তৈরি হয়, ঠিক আছে। তো দেখো মেসোডার্ম স্তরে যদি তৈরি হয়, এটা কি কোষগুলো তাহলে মেসোডার্মাল কোষ হবে না? এই কোষগুলোকে আমি কি বলতে পারি? এই কোষগুলোকে আমরা বলবো মেসোডার্মাল কোষ, মেসোডার্মাল কোষ। তো দেখো মেসোডার্মাল কোষ, এবং এইগুলো ওই পর্দাটাকে আমরা কি বলবো তাহলে? মেসোডার্মাল কোষ দিয়ে এই পর্দাটা তৈরি হয়েছে, একটা পর্দা মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি একটা পর্দা, নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা, পেরিটোনিয়াম, হ্যাঁ টনির মা, পেরিটোনিয়াম পর্দা, ওকে। হ্যাঁ, এবং মাঝখানে যে গহ্বরটা দেখতেছো, এই যে ফাঁকা জায়গা বা গহ্বরটা, ফাঁকা জায়গা, ওটাকে আমরা বলবো যে সিলোম, ওকে। তাহলে আমি কি কি বললাম? এটাই হচ্ছে সিলোম। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় অবস্থার মেসোডার্ম কোষস্তরে সৃষ্ট গহ্বর, যেটা মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত। তো দেখো মেসোডার্ম স্তরে সিলোমটা বুঝো, সিলোমের সংজ্ঞাটা তোমাদের জ্ঞানমূলকে আসতে পারে আমার যেটা মনে হচ্ছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু তোমাদের সিলেবাস কমায় দিছে, জ্ঞানমূলকে এই ধরনের প্রশ্ন দেয় অনেক সময়, যে সিলোম কি, বাকি সব জানো, তুমি কি জানো না, বাকি সব জানো, তুমি যে সিলোমের সংজ্ঞা জানো না, তাই বলে প্রশ্নটা টাচ করতে পারতেছো না, এরকম অনেক সময় হয়ে যায় যে বাকি সব উত্তর জানি, জ্ঞানমূলকের উত্তর জানি না। এরকম তোমরা আটকে যেন না যাও, এই জন্য সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করো। সিলোমটা কি, একদম সহজভাবে বলতেছি, সিলোমটা কি? মেসোডার্ম স্তরে এক ধরনের গহ্বর, মেসোডার্ম স্তরে সৃষ্ট এক ধরনের গহ্বর, যেটি মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত। তাহলে দেখো এই গহ্বরটা কি দিয়ে আবৃত? পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত। এই পেরিটোনিয়াম পর্দাটা কি কোষ দিয়ে নির্মিত? মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত। কথাটা কি বুঝো নাই? না বুঝলে আমাকে কমেন্টে জানাও। এখন কি ব্লার? এখন ব্লার? আচ্ছা, আমি ওয়েট করছি, সরি। এখন ব্লার কিনা আমাকে জানায় দাও, আমার এখানে তো ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, ওকে। তো ওকে, তাহলে আমি আরেকবার লাস্ট টাইম বলতেছি, ভালো করে বুঝো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে দেখো সংজ্ঞাটা দেখো, এই যে দেখো মেসোডার্ম কোষস্তর থেকে সৃষ্ট যে গহ্বর, মেসোডার্ম কোষস্তরে, কোন স্তরে সৃষ্ট হবে গহ্বরটা? মেসোডার্ম কোষস্তরে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে। তো মেসোডার্ম কোষস্তরে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত একটা পর্দা, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকবে, সেই গহ্বরটাকে আমরা সিলোম বলবো। সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা বুঝছো কিনা আমাকে একটু জানাও না, বুঝছো কিনা আমি জানাও। এটা সহজ তো জিনিসটা। এখানে আমরা জানি ভ্রূণীয় পরিস্ফুটনের সময় তিনটা স্তর দেখা যায়। ভ্রূণীয় পরিস্ফুটন মানে কি? মায়ের পেটে ভ্রূণটা যখন আস্তে আস্তে বড় হয়, তো মায়ের পেটে ভ্রূণটা আস্তে আস্তে বড় হওয়াকে বলা হয় ভ্রূণীয় পরিস্ফুটন। মায়ের পেটে ভ্রূণটা আস্তে আস্তে বড় হওয়াকে কি বলা হয়? ভ্রূণীয় পরিস্ফুটন। কি বলা হয়? ভ্রূণীয় পরিস্ফুটন। ঠিক আছে, এই যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় তিনটা স্তর থাকে না, মানে ভ্রূণের তিনটা স্তর থাকে। ভ্রূণের কয়টা স্তর থাকে? এই ভ্রূণীয় পরিস্ফুটনের সময় বা ভ্রূণটা বড় হওয়ার সময়, ভ্রূণীয় পরিস্ফুটন মানে কি খেয়াল করো। ভ্রূণীয় পরিস্ফুটন মানে হচ্ছে, ভ্রূণীয় পরিস্ফুটন মানে কি? ভ্রূণটা আস্তে আস্তে বেড়ে ওঠে। ভ্রূণীয় পরিস্ফুটন মানে ভ্রূণ আস্তে আস্তে বেড়ে ওঠে মায়ের পেটে। তো ভ্রূণটা আস্তে আস্তে বেড়ে ওঠার সময় ভ্রূণটার তিনটা স্তর থাকে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তার মধ্যে ওই মেসোডার্ম যেটা বলতেছি আমরা, ওই মেসোডার্ম স্তরে একটা গহ্বর তৈরি হবে। ওই গহ্বরটা মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি একটা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকবে। তাহলে দেখো মেসোডার্ম কোষ স্তরে সৃষ্ট গহ্বর মেসোডার্মাল কোষ দ্বারা তৈরি একটা পর্দা দিয়ে আবৃত। তাই মেসোডার্মাল কোষ স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে আমরা বলবো সিলোম। ওকে,
ক্লিয়ার? আচ্ছা, আমার কি আর রিপিট করবো? আমার তো সামনের দিকে আগাইতে হবে, খেয়াল করো। এক কথায় বলি, এক কথা লাস্ট বলতেছি, দেখো মেসোডার্মে একটা গহ্বর তৈরি হবে, এটাই মেসোডার্ম স্তরে একটা গহ্বর তৈরি হবে, যে গহ্বরটা মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত একটা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকবে। সিম্পল। আচ্ছা, সামনের দিকে আমি আগাই। এখন এই সিলোমের উপর ভিত্তি করে প্রাণীগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। এই যে সিলোম, এটার উপর ভিত্তি করে প্রাণীকে 3 ভাগে ভাগ করা যায়। যে কিছু প্রাণী আছে যাদের সিলোম নাই, কিছু প্রাণী আছে যে সিলোমের মতো আছে কিছু একটা, কিছু প্রাণী আছে একদম সুগঠিত সিলোম আছে, অর্থাৎ কিছু প্রাণীর সিলোম থাকবে না একেবারে, কিছু প্রাণীর সিলোমের মতো কিছু একটা থাকবে, কিছু প্রাণী আছে একটা সুগঠিত সিলোম থাকবে। এই সিলোমের উপর ভিত্তি করে প্রাণীটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিলোমেট, একটা হচ্ছে প্রথম থেকে যদি আমি বলি, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা আমরা যদি আসি, একটা হচ্ছে কি অ্যাসিলোমেট। সংজ্ঞাগুলো আছে তোমাদেরকে, জাস্ট আমি চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি, নোটের মধ্যে সংজ্ঞা আছে। একটা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের কখনো সিলোম থাকবে না। কথাটার মানে কি অ্যাবসেন্ট, কথাটার মানে কি অ্যাবসেন্স। অ্যাসিলোমেট মানে কি সিলোম অ্যাবসেন্স, সিলোম অনুপস্থিত, সিলোম নাই, যাদের সিলোম থাকবে না তারাই হচ্ছে অ্যাসিলোমেট। আচ্ছা ঠিক আছে, সুডোসিলোমেট মানে কি? সুডোকে অনেক সময় সিউডো বলা হয়, কারণ ইংলিশ শব্দ তো PSUDO, সিউডো কেউ কেউ বলে সুডো, কেউ কেউ বলে কি সোডো। তো দেখো অ্যাসিলোমেট মানে হচ্ছে কি, অ্যাসিলোমেট মানে অ্যাবসেন্ট, সিলোম থাকবে না। আর সুডোসিলোমেট মানে কি, খেয়াল করো, সুডোসিলোমেট হচ্ছে যাদের, সুডো মানে কি, সুডো মানে মিথ্যা, নকল, ভ্রান্ত। সুডো মানে হচ্ছে কি ভ্রান্ত, সুডো মানে কি নকল, সুডো মানে কি অপ্রকৃত। তো ভ্রান্ত বা অপ্রকৃত বা ভুল বা মিথ্যা, তো সুডো মানে হচ্ছে ভ্রান্ত সিলোম, মানে সিলোমের মতোই কিছু একটা, আসলে সিলোম না, সিলোমের মতোই কিন্তু সিলোম না, সিলোমের মতোই সিলোম না, এটা হচ্ছে ভ্রান্ত বা নকল সিলোম বা অপ্রকৃত সিলোম। এই সুডো কথাটা মানে কি, অপ্রকৃত বা ভ্রান্ত। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে ভ্রান্ত সিলোম রয়েছে কোন প্রাণীর, আমি একটু পরে বলে দিব। দেখো ভালো করে খেয়াল করো, অ্যাসিলোমেট কোনটা, যাদের সিলোম নাই, অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট, ফর অ্যাবসেন্ট, সিলোম যাদের নাই এরা অ্যাসিলোমেট। সুডোসিলোমেট কারা, যাদের ভ্রান্ত সিলোম বা অপ্রকৃত সিলোম রয়েছে। 3 নম্বরে যদি আমি আসি, ইউসিলোমেট কারা? ইউসিলোমেট দেখো, ইউসিলোমেট কারা হবে? ইউসিলোমেট হচ্ছে যাদের সুগঠিত সিলোম রয়েছে। ইউসিলোমেট কোনটা? ইউ কথাটার মানে কি, ওই যে তোমরা ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক মানে সুগঠিত, ইউ কথাটার মানে হচ্ছে সুগঠিত। দেখো সুগঠিত সিলোম রয়েছে, ইউসিলোমেট মানে কি, সুগঠিত সিলোম। আমি যদি প্রথম থেকে যদি একটু বলি, ভালো করে খেয়াল করো, অ্যাসিলোমেট মানে কি, যাদের সিলোম নাই। সুডো মানে কি, সুডো কথাটা মানে মিথ্যা বা ভ্রান্ত, সিউডো মানে সিউডো, আর এটাকে আমরা বলতে পারি ভ্রান্ত বা অপ্রকৃত। আর ইউসিলোমেট মানে সুগঠিত সিলোম রয়েছে। আচ্ছা, এখন আমরা যদি একটু চিত্রের মাধ্যমে একটু দেখাই, তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু দেখো, আমি একটু করে দেখা দিই, তারপর উদাহরণগুলো দিয়ে আমি চ্যাপ্টারটা শেষ করবো। হ্যাঁ, তো আমি যদি একটু করে তাড়াতাড়ি করে একটু এঁকে দিই। হ্যাঁ দেখো, একটু খেয়াল করো, ওকে দেখো একটু ভালো করে খেয়াল করো, তাহলে বুঝবা। এই যে দেখো, আমরা 3টে জিনিস এখানে ধরো, এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কি কালো কালিটা যেটাতে আঁকতেছি, এটা হচ্ছে ধরো অ্যাক্টোডার্ম। ওকে, মাঝখানে যে নীল কালি যেটা দিলাম, ধরো এই পুরো স্তরটা হচ্ছে কি, এখানে যে কুটগুলো এগুলো হচ্ছে ধরো মেসোডার্ম, ঠিক আছে। আর লাল কালি যেটা দেখতেছ, ধরো এখানে এইটা হচ্ছে কি এন্ডোডার্ম, ঠিক আছে। এখন দেখো তো, খেয়াল করো, আমাকে ওই যে দেখো মেসোডার্মের মধ্যে কোনো গহ্বর আছে, একটু খেয়াল করো, গহ্বর একটা আছে, এটা কি এন্ডোডার্মের মধ্যে গহ্বর একটা আছে, কিন্তু এটা কোন কিসের মধ্যে, এই যে এন্ডোডার্মের মধ্যে গহ্বরটা দেখতেছি, কিন্তু এন্ডোডার্মের গহ্বরকে তো আমরা সিলোম বলবো না, এটাকে যদি আমরা এন্ডোডার্ম বলি, ওই এন্ডোডার্মের ভিতরে একটা কি রয়েছে, সিলোম রয়েছে। তো এই এন্ডোডার্মের এই এন্ডোডার্মের ভিতরে একটা গহ্বর রয়েছে। তো আমাদের দেহের ভিতরে তো বিভিন্ন জায়গায় গহ্বর আছে, তো গহ্বর থাকলেই তো সিলোম হবে না। তোমরা যখন ডাক্তার হবার জন্য কাটাকাটি করবে, বিভিন্ন গহ্বর আছে, তাহলে দেখো এটা না,
এন্ডোডার্মের ভিতরে যদি গহ্বর থাকে সেটা থেকে তো আমরা সিলোম বলতে পারবো না। আমাকে চিন্তা করতে হবে মেসোডার্মের ভিতরে কোনো গহ্বর আছে কিনা। দেখি তো, নীল কালিটা হচ্ছে মেসোডার্ম, এখানে কোনো গহ্বর নাই, এখানে কি নয়, এখানে কোনো গহ্বর নাই, এই জায়গাটা ফিল আপ, পুরাটা ফিল আপ, দেখছো পুরাটা ফিল আপ, কোনো মেসোডার্ম মানে কোনো গহ্বর নাই, মানে এখানে অ্যাসিলোমেট। এটা কি, এটা দিয়ে আমরা বুঝতেছি অ্যাসিলোমেট, কোনো গহ্বর নেই, বরঞ্চ এই যে মেসোডার্মের কোষগুলো, এই যে দেখো, এই যে এই জায়গাটা প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ আছে, মেসোডার্মাল প্যারেনকাইমা কোষ। এগুলো কি কোষ, মেসোডার্মের স্তরে যে কোষগুলো দিয়ে ফিল আপ করা আছে এগুলো কি কোষ, প্যারেনকাইমা কোষ। এগুলো কি কোষ, প্যারেনকাইমা কোষ। এই প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ, প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ, এখানে কোনো ফাঁকা জায়গা বা কোনো গহ্বর নাই। ঠিক আছে, তা আমরা যদি সুডোসিলোমেটটা যদি চিন্তা করি, খেয়াল করো একটু দেখো, সুডোসিলোমেট হচ্ছে তারাই যাদের মধ্যে অপ্রকৃত সিলোম রয়েছে, প্রকৃত সিলোম থাকবে না। দেখো এই কালো কালিটাকে যদি আমরা ধরি, এটাকে যদি আমরা একটোডার্ম ধরি, ঠিক আছে, খেয়াল করো, আমি একটু একে শেষ করি, এটাকে আমরা এন্ডোডার্ম ধরতেছি, আর মাঝখানে এটাকে ধরো, এই যে নীল কালিটাকে আমরা ধরো, এটাকে আমরা বলতেছি, তোমাদের বইয়ে এরকম চিত্র আছে, আমি চাই যে এভাবেই দেখাচ্ছি, এখানে খেয়াল করো যাতে সহজে বইয়েরটা ধরতে পারো। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু একটা গহ্বর আছে, দেখো এই নীল কালিটা হচ্ছে মেসোডার্ম, ঠিক আছে, আর একদম ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কি এন্ডোডার্ম, এন্ডোডার্ম। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, একটা জিনিস তোমরা দেখলে বুঝবা, এই একটোডার্ম তো একটোডার্মই, ঠিক আছে, এন্ডোডার্মিক ভিতরে এখানে একটা ফাঁকা জায়গা, এটা তো আর ছিলুম না, কিন্তু দেখো একটা জিনিস দেখো, মজার জিনিস দেখো এখানে, এই যে দেখো এটা যদি মেসোডার্ম হয়, যে এটা যদি মেসোডার্ম হয়, মেসোডার্মের ভিতরে দিকে একটা গহ্বর আছে না, দেখো তো এই যে গহ্বরটা, এই যে ফাঁকা জায়গাটা, মেসোডার্মের ভিতরে কি আছে, গহ্বর আছে, ঠিক আছে না। তো এটাকে আমরা সিলোম বলতে পারি, কিন্তু প্রকৃত সিলোম না। কেননা এই গহ্বরটার দেখো কথা কি ছিল, গহ্বরের চারদিকে মেসোডার্মাল কোষ থাকবে, গহ্বরের চারদিকে কি থাকবে, মেসোডার্মাল কোষ থাকবে। কিন্তু দেখো এখানে এটা যদি গহ্বর হয়, দেখো এই গহ্বরটার একদিকে মেসোডার্মের কোষ আছে, এই যে মেসোডার্মের কোষ, এই গহ্বরটার একদিকে মেসোডার্মাল কোষ, কিন্তু অন্যদিকে তো এন্ডোডার্মাল। তো এটা কি প্রকৃত হইল, পুরা শর্তটা তো মানে নাই। আমার গহ্বরটার চারদিকে কি থাকতে হবে, গহ্বরের চারদিকে কি থাকতে হবে, মেসোডার্মাল কোষ থাকতে হবে। কিন্তু এখানে যে গহ্বরটা তৈরি হয়েছে, দেখো এই গহ্বরটার একদিকে মেসোডার্ম, কিন্তু অন্যদিকে তো লাল কালি, মানে কি এন্ডোডার্ম। ধরতে পারছো জিনিসটা আমি কি বলতে চাচ্ছি, এটা একটা গহ্বর। আমার কথা হচ্ছে গহ্বরটা এমনই হইতে হবে যেন গহ্বরটার চারদিকে মেসোডার্ম থাকবে, কিন্তু এই গহ্বরটার একদিকে দেখো, গহ্বরটার একদিকে হচ্ছে মেসোডার্ম, কিন্তু অন্যদিকে এন্ডোডার্ম। আমার সংজ্ঞাটা কি ছিল, যে মেসোডার্মের থেকে তৈরি হবে এবং চারদিকে মেসোডার্মাল কোষ দিয়ে আবৃত থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, সিলোম বলবো। কিন্তু এখানে তো কি নয়, একদিকে মেসোডার্ম, অন্যদিকে এন্ডোডার্ম, এটা তো প্রকৃত সিলোম না, এটা হচ্ছে ভ্রান্ত সিলোম বা অপ্রকৃত সিলোম। কথা বুঝছো কিনা আমাকে বলো, কথা বুঝছো? ওকে, বুঝা গেছে? বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। আচ্ছা, এখন আমরা যদি বলি যে ইউসিলোমেট, হ্যাঁ এখন ইউসিলোমেট হচ্ছে, দেখো ইউসিলোমেটের চিত্রটা আঁকলে তুমি বুঝে যাবা, যে একটু দেখো এটা যদি আমরা বলি যে বাইরের দিকে, এই খেয়াল করো এখানে দেখো, এটা যদি হয়, এটা যদি হয় কি এন্ডোডার্ম, এটা কি, আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে বাইরের যে এটা, এই যে কালিটা দেখো, এটা হচ্ছে কি, ধরো বাইরেটা হচ্ছে একটোডার্ম, বাইরে হচ্ছে কি একটোডার্ম, ওকে। ঠিক ভিতরে দেখো, ঠিক এই যে দেখো, আমি যদি এটা একে দেখাই, হ্যাঁ ধরো এটা খেয়াল করো, হ্যাঁ দেখো আমরা যদি বলি যে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ একটু খেয়াল করো, তাহলে এটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে গহ্বরটা একটু দেখো, যে এইখানে যে গহ্বরটা আছে, যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা বা গহ্বরটা যেটা দেখতেছি আমরা, আর তোমরা লাস্ট মোমেন্টে আসো, যে ভালো করে সিরিয়াসলি পড়বা তাদের মোটামুটি রেজাল্টটা ভালো হবে। আর যারা হচ্ছে যে শেষ মোমেন্টে যারা এরকম উল্টাপাল্টা করবে, তাদেরকে কিছু বলার নেই, কারণ শেষ ভালো যার সব ভালো তার। সারা বছর পড়ালেখা করে তুমি এখন যদি উল্টাপাল্টা করো,
তোমাকে পস্তাতে হবে। শেষ পর্যায়ে পস্তায় লাভ নাই, তোমার লাইফ তুমি শেষ করে দিবা। এটা হচ্ছে যে আসলে মাঝখান দিয়ে তোমার আব্বা আম্মুদেরকে কষ্ট দিবা আর কি, এই আর কিছু না। আচ্ছা এখন খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছি একটু দেখো। এই যে দেখো বাইরে কালো অংশটা কি একটোডার্ম, ওকে। মাঝখানে যে সাদা মাঝখানে এই যে দেখো মাঝখানে যে লালটা আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি এন্ডোডার্ম, ঠিক আছে, এন্ডোডার্ম। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা ফাঁকা গহ্বর দেখা যাচ্ছে। তো এই ফাঁকা গহ্বরটা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এই যে ফাঁকা গহ্বরটা, এই যে গহ্বরটা দেখলে তোমরা বুঝতে পারবে এই গহ্বরটার একদিকে কি আছে, হ্যাঁ এই গহ্বরটার এইদিকেও কি আছে, এইদিকেও এই গহ্বরটার এইদিকেও নীলকালি মানে মেসোডার্ম আছে। এই যে এই গহ্বরটার একদিকেও মেসোডার্ম, এদিকেও মেসোডার্ম, দুই দিকে মেসোডার্ম আছে, মানে এই গহ্বরটার কোনো দিকে কিন্তু এন্ডোডার্ম নাই। এই যে গহ্বরটার এদিকেও মেসোডার্ম, এই গহ্বরটার এই পাশেও মেসোডার্ম, তাহলে গহ্বরের এই পাশেও মেসোডার্ম, গহ্বরের এই পাশেও মেসোডার্ম, দুই পাশেই মেসোডার্ম আছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি প্রকৃত সিলোম। এটাকে আমরা কি বলতে পারি, প্রকৃত সিলোম। তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, সিলোমের জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা, সংজ্ঞাগুলো তোমরা নোটে পাওয়া যাবা। তোমরা সংজ্ঞাটা বুঝছো কিনা আমাকে বলো। বুঝা গেছে কিনা একটু কনফার্ম করো না। ওকে আচ্ছা ক্লিয়ার। তাহলে আমি সিলোমেটের উদাহরণগুলো একটু দিয়ে দিচ্ছি, খেয়াল করো কোনটা কোন সিলোম একটু দিয়ে দিচ্ছি। উদাহরণগুলো সবচেয়ে বেশি দরকারি, লাস্টের দিকে আসি আমরা, উদাহরণগুলো আমরা একটু পড়ে নিব। ওকে দেখো ওকে আমরা একটু দেখি, হ্যাঁ খেয়াল করো সিলোমের মধ্যে কয়েকটা উদাহরণ রয়েছে আমরা বলতে পারি। একটু দেখো এই যে আমরা যে তিন ধরনের উদাহরণ দিলাম যে সিলোমের উপর ভিত্তি করে প্রাণী তিন রকমের, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটু তাড়াতাড়ি করে পড়ায় দিচ্ছি। এখন হচ্ছে কি অ্যাসিলোমেট, ওকে, যাদের কোন কোন প্রাণীগুলোকে অ্যাসিলোমেট বলা হয়। তারপর হচ্ছে সুডোসিলোমেট, হ্যাঁ সুডোসিলোমেট, হ্যাঁ সুডোসিলোমেট, এগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে এবং এইচএসসিতে আসবে। আর হচ্ছে ইউসিলোমেট। খেয়াল করো দেখো কিভাবে মনে রাখবা, বলে দিচ্ছি অনেকগুলো উদাহরণ। অ্যাসিলোমেট দিয়ে একটা লাইন তুমি মনে রাখতে পারো যে এরকম, যে আসল পরিটাকে পোলাটা টেনে নিয়ে গেল। আসল, আমি কাহিনীটা নিয়ে বলতেছি না, জাস্ট আসল পরিটাকে পোলাটা টেনে নিয়ে গেল, ঠিক আছে। এই একটা লাইন দিয়ে মনে রাখতে পারো যে আসল পরিটাকে পোলাটা টেনে নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো আসল দিয়ে আমরা মনে রাখবো কি, আসল দিয়ে আমরা মনে রাখবো অ্যাসিলোমেট, বা অ্যাসিলোমেট দিয়ে আমরা একটা ছন্দে মনে রাখতে পারবো না। অ্যাসিলোমেট মানে আসল পরিটাকে পোলাটা টেনে নিয়ে গেল। এখানে পরি দিয়ে হচ্ছে পরিফেরা, পরি দিয়ে কি পরিফেরা, পোলাটা দিয়ে কি, পোলাটা দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস, পোলাটা দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস। খেয়াল করো পোলাটা দিয়ে কি, পোলাটা দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস, ওকে। আর টেনে দিয়ে কি, টেনে দিয়ে হচ্ছে টিনোপোরা, নিয়া দিয়ে কি, নিয়া দিয়ে হচ্ছে নিডারিয়া, আর গেলো দিয়ে তো গেলোই, কিছু নাই, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারি যে অ্যাসিলোমেটের উদাহরণ কি, আসল পরিটাকে পোলাটা টেনে নিয়ে গেল, আসল পরিটাকে, আসল দিয়ে অ্যাসিলোমেট, পরি দিয়ে পরিফেরা, পোলাটা দিয়ে প্লাটিহেলমিনথেস, টেনে দিয়ে টিনোপোরা, নিয়া দিয়ে নিডারিয়া। ওকে নেক্সট আমরা আসি এখানে, নেক্সট আমরা এটা মনে রাখতে পারি, একটু খেয়াল করি। আমরা এটা মনে রাখবো, একটু দাঁড়াও, হ্যাঁ আমরা এটা মনে রাখবো যে সুডোসিলোমেটের উদাহরণ কি। ধরো একটা ছেলে তার বান্ধবীর সাথে দেখা করতে গেছে, বা তার গার্লফ্রেন্ড অথবা তার বউ দেখা করতে গেছে। প্রথম দিন দেখা করতে গেছে, তার দিকে তাকাই নাই, তার দিকে খেয়াল করে নাই। তারপরে দিন গেছে, কী রে তুমি আমার সাথে তাকাও না কেন, আমাকে দিয়ে আমি তোমার সাথে আসি, এক রিক্সা চলতেছে, তুমি তাকায় আসো আরেক ছেলের দিকে। হ্যাঁ তো মেয়েটা ছেলেটাকে এরকম বয়া করতেছে, তো বলতেছে যে তুমি কীরকম আনস্মার্ট, তুমি খ্যাত, তুমি এগুলা হ্যাঁ কী সব ড্রেস টেস পরো, তুমি স্যুট টুট কিনো, তোমার দিকে রোজ তাকায় থাকবো, স্যুট কিনো, একটা স্মার্ট হও, হ্যাঁ এরকম বলতেছে। তো ওই ছেলেটার মদনটার নাম ছিল কি, নিমাই, ওকে। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে
খেয়াল করো যে সুট কিনো নিমায় এরকম ছিল যে সুট কিনো নিমায় মেয়েটা ছেলেটাকে বলতেছে যে সুট কিনো, সুট টুট পড়ো, হ্যাঁ, সুট কিনো নিমায় রোজ ফিরে তাকাবো, রোজ ফিরে তাকাবো, রোজ ফিরে তাকাবো, হ্যাঁ, সুট কিনো নিমায় রোজ ফিরে তাকাবো। এখানে সুট দিয়ে হচ্ছে সুডোসিলোমিট, সুট দিয়ে কি সুডোসিলোমিট, আর কিনো দিয়ে কি, কিনো দিয়ে হচ্ছে কিনোর হাইনকা, একটা পর্ব আছে কিনোর হাইনকা, দেখো কিনোর হাইনকা একটা পর্ব আছে, কিনোর হাইনকা কি কিনোর হাইনকা একটা পর্ব। নিমাই দিয়ে হচ্ছে নেমাটোডা, নিমাই দিয়ে কি, নিমাই দিয়ে হচ্ছে নেমাটোডা। আর রোজ ফিরে তাকাবো, রোজ ফিরে দিয়ে হচ্ছে রুটি ফেরা একটা পর্ব আছে, রুটি ফেরা, রোজ ফিরে মানে কি রুটি ফেরা, তাকাবো দিয়ে তো তাকাই থাকবা, আর কি করবা, এনে কিছু নাই। তো দেখো খেয়াল করো, কিনো দিয়ে হচ্ছে কিনোর হাইনকা বা কিনোর হিনকা একটা পর্ব, কিনোর হিনকা, নিমাই দিয়ে নেমাটোডা, রোজ ফিরে দিয়ে রুটি ফেরা। তারপর হচ্ছে ইউসিলোমিট, তো ইউসিলোমিট হচ্ছে খেয়াল করো, তো ইউসিলোমিট হচ্ছে কি, দেখো ইউসিলোমিট হচ্ছে যে এইভাবে মনে রাখতে পারো তুমি, যে অনেক সময় বলি না যে মানে তুমি কি করছো, তুমি কক্সবাজারে ঘুরতে গেছো, সমুদ্রে সাঁতার কাটতেছো বান্ধবীকে নিয়ে, তো তুমি আসছো, তোমার বন্ধু তোমাকে খোঁটা দিচ্ছে, হ্যাঁ এই কি জঘন্য, তুই শেষ, তুই এই তুই সেই, এরকম বললে, আর তুমি বললে যে তুমিও তো চুপি চুপি যাবা না, এরকম আর কি। তো এটা হচ্ছে যে এখানে এরকম করতেছে যে ইউ একাই মোল্লা, তুমি বলতেছো আর কি, ওকে বলতেছো যে ইউ একাই মোল্লা, তুমি একাই মোল্লা, হ্যাঁ আমি গেছি, এরকম করতেছো, ইউ একাই মোল্লা, মোল্লা মানে কি, মোল্লা মানে ভদ্র সদ্র হুজুর টাইপ এরকম। তাহলে ইউ একাই মোল্লা, আর অন্যেরা সমুদ্রে হামাগুড়ি করে, সমুদ্রে হামাগুড়ি করে, ইউ একাই মোল্লা আর অন্যেরা সমুদ্রে হামাগুড়ি করে। এটা মনে রাখো যে ইউ একাই মোল্লা মানে তুমি একাই ভালো, আর অন্যেরা আর সবাই সমুদ্রে হামাগুড়ি তো সবাই তো করবে, বিয়ের পরে হোক আগে হোক। তো দেখো ইউ দিয়ে হচ্ছে কি, ইউ দিয়ে হচ্ছে ইউসিলোমিট, ইউ দিয়ে কি ইউসিলোমিট, একাই দিয়ে কি হবে, একাই দিয়ে হবে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা তুমি গালি হিসেবে ইউজ করতে পারবা যদি খেয়াল করো, একাইনোডার্মাটা ইংলিশ গালি, তবে সায়েন্সের স্টুডেন্টকে এই গালি দিবা না, অন্য আর্টস কমার্স যদি কেউ থাকে তাহলে বলবা যে একাইনোডার্মাতা, ঠিক আছে। তারপরে হচ্ছে মোল্লা দিয়ে হচ্ছে মলাস্কা, মলাস্কা, মোল্লা দিয়ে কি মলাস্কা, আর দিয়ে কি আর্থ্রোপোডা, 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 ফোডা, আর্থ্রোপোডা। আচ্ছা, অন্যেরা দিয়ে হচ্ছে অ্যানিলিডা, অন্যেরা দিয়ে কি অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানিলিডা। সমুদ্র দিয়ে কি হবে রে, সমুদ্র দিয়ে তো সমুদ্র তারা, সমুদ্র দিয়ে কি সমুদ্র তারা, সমুদ্র দিয়ে কি সমুদ্র তারা, ওকে, সমুদ্র দিয়ে হচ্ছে সমুদ্র তারা। আর হামাগুড়ি দিয়ে কি হবে, হামাগুড়ি দিয়ে হচ্ছে হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা, হামাগুড়ি দিয়ে হচ্ছে হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা। আর করে দিয়ে কি, করে দিয়ে তো জায়গা নাই, করে দিয়ে করডাটা, করে দিয়ে কি করডাটা। তাহলে দেখো একাই দিয়ে কি একাই নুডার মাথা, এই শব্দটা আমার খুব সুন্দর লাগে, একাই নুডার মাটা। মোল্লা দিয়ে মলাস্কা, আর দিয়ে আর্থ্রোপোডা, অন্যেরা দিয়ে অ্যানিলিডা, সমুদ্র দিয়ে সমুদ্র তারা, হামাগুড়ি দিয়ে হেমিকর্ডাটা, করে দিয়ে করডাটা। ওকে, বুঝা গেছে কিনা বলো? ওকে, এই বুঝবা কিনা, এখন বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। এই হারি আপ, বুঝা গেছে? আজকে এই পর্যন্ত ছেড়ে দিব, আজকে এই পর্যন্ত থাক তাহলে। এই যারা মোল্লা আছে, যারা হুজুর টাইপ আছে, তোমাদেরকে রেসপেক্ট। হ্যাঁ, আমরা চেষ্টা করি এরকম ভদ্র হওয়ার জন্য, কিন্তু হইতে পারি না, পরিবেশ পরিস্থিতি খুব খারাপ, আসলে দিনদিনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এ সবাই ভালো থাকবা, হ্যাঁ ভালো কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর আমিও কিন্তু আমার সাদা মনে কোনো কাদা নাই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, কারো কনফিউশন থাকলে বলো না, বলো, এটা বলে আমি চলে যাই।
কারো কনফিউশন থাকলে বলো বলো, আমি শেষ করে দিচ্ছি। কারো কনফিউশন আছে কিনা? কনফিউশন আছে কারো? কারো প্রবলেম? এনিওয়ান? 1000-এর মধ্যে একটা স্টুডেন্টও না বুঝো নাই এমন নাই? বাপরে বাপ, ও বাপ, সবাই ট্যালেন্ট আমরা। ভেরি গুড, ওয়ান্ডারফুল, সুপার, ওয়াও, নাইস। নাকি বলতেছো না যে বান্ধবী দেখবে, কমেন্ট করছে বুঝতেছি না, যদি মদন ডাকে যদি ইনবক্সে, এই জন্য? বুঝছো সবাই? আচ্ছা, আশা করি বুঝে গেছো। ওকে, ভেরি গুড, গুড বাই, দেখা হবে।